أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ মহান রবের অশেষ শুকরিয়া আদায় করছি আমরা বেসিক কম্পিউটার যে সেশন এই টোটালি প্রোগ্রামের 16টা সেশন আমরা বেসিক কম্পিউটারের উপর পাবো ইনশাল্লাহ। এই সেশনগুলো আজকের ক্লাসের মাধ্যমে শুরু হয়ে গেল, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বেসিক কম্পিউটারের এই সেশনে আমরা মোট 16টি সেশন পাবো। এই সেশনগুলো আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে আপনারা যে স্টেজে আছেন সেই স্টেজ হিসেব করলে খুবই গুরুত্বপূর্ণ এই সেশনগুলো। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যাপারে যদি না জানি, বর্তমান সময়ে কম্পিটিশনের এই যুগে ফাইট করা একটু মুশকিল। টেকনোলজির এই যুগে আমাদেরকে কম্পিউটার সম্পর্কে ভালো নলেজ থাকা জরুরি। তো সেক্ষেত্রে এই কোর্সটা যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, ভালোভাবে একটু যদি সময় দেই আমরা, তাহলে ভালো কিছু আশা করা যায়। আশা করছি ইনশাল্লাহ আমরা এখানে সবাই ভালো মতো সময় দেব, প্র্যাকটিস করব, ক্লাসগুলো রেগুলার করব, হোমওয়ার্ক যেগুলো দেওয়া থাকবে সেগুলো ইনশাল্লাহ সবাই ঠিকঠাক মতো জমা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই বেসিক কম্পিউটারের যে 16টা সেশন থাকবে, এই 16টা সেশনে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখব, এক্সেল শিখব, পাওয়ার পয়েন্ট শিখব, পাশাপাশি ইন্টারনেট সম্পর্কিত ইমেইল এবং বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটা টপিক এআই, এআই এর ব্যবহারগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো আমাদের যে শুধুমাত্র দৈনন্দিন জীবনে আহ, কাজে লাগবে বিষয়টা এরকম না। আমাদের প্রফেশনাল লাইফ, পার্সোনাল যে টেকনোলজির ব্যবহার, পাশাপাশি একাডেমিক লাইফ, সব ক্ষেত্রেই আমাদের এই বিষয়গুলো খুব বেশি কাজে লাগবে। আমাদের এই ক্লাসগুলোর নেচার একটু বলে রাখি। আমাদের প্রতিটা ক্লাসের শেষে আপনাদের প্রশ্নোত্তরের একটা পর্ব থাকবে। আপনাদের যত প্রশ্ন আছে, সেটা হোক এই ক্লাসের অথবা আগের কোনো ক্লাসের উপর, সেই প্রশ্নগুলো আমরা ক্লাস শেষে একটা সেশন রাখবো, সেখানে আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন। কাজেই আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা একটু নোট করে রাখেন, ক্লাস শেষে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম যে এই কোর্সটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা যখন কোনো ক্যাম্পাসে, পাবলিক ইউনিভার্সিটিতে বা প্রাইভেট ইউনিভার্সিটি যেখানেই পড়ালেখা করেন, সেক্ষেত্রে আপনাদের খুব বেশি কাজে লাগবে। অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে কম্পিউটার এই বিষয়গুলো জানা থাকা জরুরি। এরপর যদি স্টেজ চিন্তা করি আপনাদের চাকরির বিভিন্ন বিষয়ে, এখন বর্তমান সময়ে এমন চাকরি খুঁজে পাওয়া মুশকিল যেখানে আপনার কম্পিউটারের স্কিলটা জরুরি না। সব জায়গাতে আপনার কম্পিউটারের একটা টেস্ট থাকে, মোটামুটি আপনার সব ধরনের। একেবারে লো লেভেলের যেই জবগুলো আছে, অথবা পিয়ন বা গার্ড, এই টাইপের চাকরি ছাড়া সরকারি যেই চাকরিগুলো আছে সব জায়গাতে আপনার আহ, এই কম্পিউটার কম্পিটেন্সিটা খুব বেশি জরুরি। তো এই কোর্সটা যদি আমরা ভালোভাবে করি তাহলে আমাদের একসাথে আমাদের যে পরবর্তী একাডেমিক লাইফ সেখানে যেমন খুব বেশি কাজে লাগবে, পাশাপাশি আমাদের যে জবের প্রিপারেশনের একটা বিরাট একটা কাজ হয়ে গেল। এর বাহিরে আমার রেগুলার কাজগুলো কিন্তু আমরা স্মার্টলি করতে পারবো যদি আমি এই কোর্সটা কন্টিনিউ করি ইনশাআল্লাহ। আশা করছি ইনশাআল্লাহ আপনারা এটার গুরুত্বটা বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী আমরা একটু আহ, এটার যতটুকু হক আছে সেই হক আদায় করে আমরা একটু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এবার আসি, আমরা যদি একটু বলি যে এই কোর্সটা আপনারা কিভাবে করলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। দেখেন, আমাদের প্রত্যেকটা ক্লাসের একটা মডিউল দেওয়া আছে। এই ক্লাসে কি কি আলোচনা হবে সেইগুলা নোট করা আছে এখানে, এবং ক্লাস শেষে একটা হোমওয়ার্ক দেওয়া আছে। এই হোমওয়ার্কটা আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। আমি যে বিষয়গুলো আজকে বা ক্লাসে দেখাবো সেই বিষয়গুলো আপনারা বাসায় বসে যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনারা বেস্ট একটা আউটপুট পাবেন। আজকে আপনারা এসএসসি পরীক্ষা দিলেন, দেওয়ার পর এখন ফ্রি সময় আছে। আমার মনে পড়ে আমিও এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই এই কম্পিউটারগুলো শিখছিলাম, কম্পিউটারের কাজগুলো, 2013 সালের ঘটনা।
তো এই সময়টাকে আপনারা যদি একটু কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের লাইফে এটা বিরাট একটা অ্যাসেট, বিরাট একটা স্কিল হিসেবে করবে আশা করি ইনশাল্লাহ। তো আমরা যদি একটু কোর্সের ভিতরে ঢোকার চেষ্টা করি, আমরা মূলত আইটিতে বিশেষ করে অফিস অ্যাপ্লিকেশন রিলেটেড যে তিনটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা যদি অফিস সফটওয়্যার লিখে সার্চ দিই, অফিস অ্যাপ্লিকেশন লিখে যদি সার্চ দিই, দেখেন মাইক্রোসফট অফিস বা অফিস অ্যাপ্লিকেশন এই জাতীয় কিওয়ার্ড লিখে যদি সার্চ দিই, তাহলে আমাদের একটা প্যাকেজ সফটওয়্যার চলে আসে। মাইক্রোসফট অফিস লিখে সার্চ করলাম, এই যে দেখেন 365 চলে আসছে। এখানে এই যে একটা প্যাকেজ দেখতে পাচ্ছি কয়েকটা সফটওয়্যার, সিমোর অ্যাপসে যদি যাই আমরা, এখানে দেখেন 7-8টা সফটওয়্যার দেখাচ্ছে। তার ভিতর আমরা তিনটা সফটওয়্যার নিয়ে কাজ করব, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই তিনটা সফটওয়্যার নিয়ে আমরা কাজ শিখবো ইনশাআল্লাহ। এবং এই তিনটা সফটওয়্যার আমাদের জন্য খুব বেশি প্রয়োজনীয় তিনটা সফটওয়্যার। বাকি সফটওয়্যারগুলো আমাদের কাজে লাগে, তবে এইগুলা আমাদের জন্য খুব বেশি প্রয়োজনীয় না। স্পেসিফিক এক একটা কাজের জন্য স্পেসিফিক এক একটা সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা শিখবো আমাদের দৈনন্দিন লেখালেখির কাজ, ওয়ার্ড প্রসেসিং এর জন্য। মাইক্রোসফট এক্সেল শিখবো আমাদের হিসাব নিকাশ ক্যালকুলেশনের জন্য। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখবো আমাদের প্রেজেন্টেশন তৈরি করা, অ্যানিমেটেড ভিডিও তৈরি করা, বা এই জাতীয় স্লাইড বা পোস্টার ডিজাইন করা, এই জাতীয় টুকটাক কাজের জন্য আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করব ইনশাআল্লাহ। এর বাহিরেও আমরা ক্যানভা নিয়ে আলোচনা করব, যাতে আমাদের বর্তমান সময়ের জনপ্রিয় একটা সফটওয়্যার ক্যানভা, সেই সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করব আমাদের ডিজাইন করার জন্য। চমৎকার সব ডিজাইন এই সফটওয়্যারের মাধ্যমে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে আমরা এআই সম্পর্কে একটু নলেজ নেওয়ার চেষ্টা করব, যে এআই বর্তমান দুনিয়াটাকে কতটা ইজি করে ফেলছে, আমাদের কাজগুলোকে কত সহজ করে ফেলছে। সেই এআই কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং এটার প্রপার ইউজ কিভাবে করলে সবচাইতে বেস্ট আউটপুট আমি নিয়ে আসতে পারবো, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা যেটা বলতেছিলাম, আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমাদের আলোচনাটা শুরু হবে। এর জন্য আপনাদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল করা থাকতে হবে। তো এটার প্রত্যেকটা সফটওয়্যার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটা সফটওয়্যার আলাদা আলাদা ইনস্টল করার দরকার নেই। আপনি টোটালি অফিস অ্যাপ্লিকেশন যখন ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন, তখন অটোমেটিক আপনার এই সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে যাবে। এটা একটা প্যাকেজ সফটওয়্যার, একসাথে সবগুলা ইনস্টল হয়ে যাবে। তো এইটা আপনারা এইখান থেকে পেইড ভার্সন কিনে নিতে পারেন, অথবা গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে নিতে পারেন। getintopc.com, এইখানে ফ্রিতে পাওয়া যায় এই সফটওয়্যারটা। এমএস অফিস লিখে যদি আমরা একটু সার্চ করি, এন্টার প্রেস করলাম, এইখানে অনেকগুলা ভার্সন আছে। আপনারা হচ্ছে এখান থেকে এই যে 2024-এর ভার্সনটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2024। তো যদি কারো পিসিতে এটা ইনস্টল না হয়, তাহলে একটু আগের ভার্সন ব্যবহার করেন, সমস্যা নেই। 2010 ইউজ করলেও সমস্যা নেই, 16 ইউজ করলেও সমস্যা নেই। তবে সবচেয়ে ভালো যদি 365 ভার্সনটা ব্যবহার করতে পারি আমরা। তবে ভার্সন নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই যে আমি এই এই ভার্সনটা ক্লাসের সাথে মিলবে কিনা। যদি আমরা একটু ওল্ডার ভার্সনও ব্যবহার করি 2010, তারপরেও 95% দেখবেন যে ম্যাচ করতেছে, হয়তো বা 5% একটু আপডেট আসছে। তো এটা ইনস্টল করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, কোনো সমস্যা মনে হয়, তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আপনার এরকম হয় যে আপনি ইনস্টল করতে না পারার কারণে প্র্যাকটিস করতে পারতেছেন না, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। ইনস্টলেশনে আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয়, আপনারা কম্পিউটার যখন কিনেন, কেনার সাথে সাথেই কিন্তু সাধারণত এই সফটওয়্যারগুলো আপনাদের কম্পিউটারে ইনস্টল করে দেয়। মাইক্রোসফট অফিস, বিজয়, অভ্রো, বা সচরাচর যেই সফটওয়্যারগুলো আমাদের প্রয়োজন হয় সেইগুলা সাথে সাথে ইনস্টল করে দেওয়া হয়। তো দেখবেন যে আপনার কম্পিউটারের সাথে বেশিরভাগ কম্পিউটারে এগুলো ইনস্টল করা আছে। তো তারপরেও যাদের সমস্যা, তারা একটু ইনস্টল করে নেবেন। এবার আসি আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমরা কিভাবে ওপেন করব। এই যে এইখান থেকে স্টার্ট মেনুতে আমি ওয়ার্ড লিখে সার্চ দিব, এই যে ওয়ার্ড চলে আসছে।
কারোটাতে যদি আগের ভার্সন হয় ওয়ার্ড 2013 আসতে পারে, ওয়ার্ড 2016, ওয়ার্ড 2021 এরকম আসতে পারে। আমার এটা যেহেতু 365 একেবারে লেটেস্ট ভার্সন, এই কারণে শুধু ওয়ার্ড লেখাটা আসছে। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে গেল। এখানে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা ক্লিক করব। আচ্ছা, অনেকে হ্যান্ড রেজ করতেছেন। হ্যান্ড রেজটা আপাতত করার দরকার নাই। হ্যান্ড রেজটা আমরা হচ্ছে ক্লাস শেষে যখন প্রশ্নোত্তরের সেশন আসবে সেই সময় আমরা একটু হ্যান্ড রেজ করবো ইনশাআল্লাহ। এখন হ্যান্ড রেজ করলে আওয়াজ হচ্ছে বা অনেকের হয়তো বা ডিস্টার্ব ফিল হইতে পারে। আমরা ক্লাস শেষে ইনশাআল্লাহ সময় দেব আপনাদের কথা বলার জন্য। তারপরে যদি কারো ইমার্জেন্সি কোনো প্রবলেম থাকে তাহলে হয়তো বা অনেকের এরকম প্রবলেম হইতে পারে যে সাউন্ড শুনতে পাচ্ছি না, বা হচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে কিনা, এই জাতীয় সমস্যা থাকলে আপনারা একটু লিভ নিয়ে আবার একটু জয়েন করেন, তাহলে আশা করি সমস্যাগুলো সমাধান হবে। তারপরও নিতান্ত কোনো সমস্যা থাকলে তাহলে আমাদেরকে চ্যাট বক্সে লিখতে পারেন, ভাই আশা করি রেসপন্স করবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল করে ফেললাম, সরি ওপেন করে ফেললাম। মাইক্রোসফট ওয়ার্ডের ওপেন করার পর এবার আমরা হচ্ছে আমাদের এই যে ক্লাসে কিন্তু ঢুকে গেলাম। আমাদের মডিউল ধরে আমরা কাজ শেখা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। এইখানে যদি আমরা তাকাই, উপরের দিকে কিছু জিনিস আছে, এরপর একটা মেনু দেখতে পাচ্ছি, এরপরে একটা হচ্ছে অনেকগুলা টুল দিয়ে ভরা একটা বার, এরপরে এখানে আমরা হচ্ছে একটা রুলারের মতো মার্জিনের মতো দেখতে পাচ্ছি, বাম পাশে ওইটা আছে, এইখানে একটা স্ক্রল বার আছে, আর নিচের দিকে আরো কিছু জিনিস আছে। এই জিনিসটা মিলে আমার মাইক্রোসফট ওয়ার্ড যে সফটওয়্যার, একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা দেখতে পাচ্ছি এখানে। তো ব্ল্যাঙ্ক পেজ থেকে আমরা বুঝতে পারছি যে এটা লেখালেখি করার জন্য একটা সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড লেখালেখি করার মতো করার জন্য একটা সফটওয়্যার। আচ্ছা, আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আহ, সবকিছু ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। ওকে, ফাইন, ঠিক আছে। তো মাইক্রোসফট ওয়ার্ড যেটা বলতেছিলাম, একটা ওয়ার্ড প্রসেসিং লেখালেখির একটা সফটওয়্যার। আমার লেখাটাকে কত সুন্দরভাবে আমি প্রেজেন্ট করতে পারি সেটার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করব ইনশাল্লাহ। তো এটার উপর থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এইখানে ছোট্ট কয়েকটা টুলস আছে, কাস্টমাইজ করা যায় এই টুলসগুলো। আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় যেই টুলসগুলো, সেই টুলসগুলো এখানে দেখা যায়। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেনু। এই প্রত্যেকটা মেনুতে, যেমন হোম মেনুটা এখন অ্যাক্টিভ আছে দেখেন, এটার নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে। এই হোম মেনুর আন্ডারে এই যে কতগুলা টুলস। এরপর ইনসার্টে যদি যাই, ইনসার্টে আবার অন্য কিছু টুলস আছে। ড্রতে গেলে বেশ কিছু টুলস আছে, ডিজাইনে বেশ কিছু টুলস আছে। এই রকমের এক একটা মেনুতে এক এক রকমের টুলস। এই টুলসগুলো আর এই মেনু বার, এই টোটাল জিনিসটা মিলে হয় রিবন। এই নামগুলো মনে রাখা জরুরি না, তবে কাজগুলো মনে রাখা জরুরি, যে কোনটা দিয়ে কি কাজ করা হয়। ঠিক আছে, তারপরে মনে রাখতে চাইলে মনে রাখা যায়। এই অংশটুকুকে আমরা কি বলি? রিবন বলি। ওকে, ফাইন। এরপরে এটা হচ্ছে মার্জিন বা রুলার। বাম পাশেও রুলার আছে, ডান পাশে এটা হচ্ছে স্ক্রল বার উপরে নিচে নেওয়ার জন্য। এরপর নিচের দিকে যদি আমরা তাকাই, এখানে একটা জুম ইন জুম আউট একটা অপশন আছে। এটা দিয়ে আমরা আমার পেজটাকে জুম করতে পারি, ছোট বড় করতে পারি। এই পাশে যদি তাকাই, পেজ ওয়ান অফ ওয়ান, অর্থাৎ এখন আমরা একটা পেজ আছে, সেই ফার্স্ট পেজে আছি আমরা। এখানে কতগুলা পেজ আমার ডকুমেন্টে আছে সেইগুলো দেখা যায়, এবং এখানে কতটা শব্দ আছে সেই শব্দগুলো এখানে দেখা যাচ্ছে। এই জিনিসগুলা ডিপলি আরো ভিতরে গেলে দেখা যায়, সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আপাতত একটু ইন্টারফেসের সাথে আমরা পরিচিত হইলাম, যে মাইক্রোসফট ওয়ার্ডের কোথায় কি আছে। তাহলে সংক্ষেপে যদি বলি, মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ দেখতে পাচ্ছি, এখানে আমরা লেখালেখি করব, এই লেখাগুলাকে সুন্দরভাবে সাজাবো। এইটুকুই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। খুব কঠিন কোনো বিষয় না কিন্তু, খুব সহজ একটা বিষয়। আমার লেখাগুলাকে সুন্দরভাবে ফুটায় তুলতে হবে। ওকে, তো এবার শুরু করা যাক। আমরা তাহলে লেখাগুলাকে কিভাবে ফুটায় তুলতে পারি, সুন্দরভাবে সাজাইতে পারি। আরেকটা বিষয় একটু বলে রাখি, যারা আগে থেকে ল্যাপটপ ইউজ করেন, অনেক আগে থেকে হয়তো ল্যাপটপ আছে আপনার, কম্পিউটার আছে বাসায়, তা আপনাদের এরকম হইতে পারে যে প্রথম 2-3টা ক্লাস মনে হইতে পারে যে এই জিনিসগুলো তো আমরা আগে থেকেই পারি। ফাইন,
আপনি পারেন, আবার একটু দেখেন, ঝালাই করে নেন, এর ভিতরে আপনি দুই একটা নতুন কোনো বিষয় পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি আমাদের পরবর্তী ক্লাসগুলোতে দেখবেন যে আপনি এমন কিছু জিনিস শিখতে পাচ্ছেন যেগুলো হয়তো আপনি জানতেন না। তো ধৈর্য ধরে যদি আমরা কন্টিনিউ করি, খুব বেশি তাড়াহুড়া করার দরকার নেই। এইখানে তো আমরা আলহামদুলিল্লাহ আহ, বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছি। অনেকে হয়তো বা কম্পিউটার সাথে পরিচিত না, অনেকে আগে থেকে টুকটাক কিছু কাজ জানি। তো ওভারঅল আমরা একেবারে শুরু থেকেই শুরু করলাম, যাতে মোটামুটি সবাই আমরা কন্টিনিউ করতে পারি। ওকে, এখন আমরা যদি, যেহেতু একটা মাইক্রোসফট ওয়ার্ডে একটা লেখালেখির সফটওয়্যার, আমরা কোনো একটা লেখা আগে লিখে ফেলি, তারপরে আমাদের এটাকে ফরম্যাটিং শুরু করব। তো আমরা এখানে লিখে ফেলি, হ্যালো ওয়ার্ল্ড, আই এম রুহুল আমিন। ওকে ফাইন, এটা আমরা লিখে ফেললাম, হ্যালো ওয়ার্ল্ড, আই এম রুহুল আমিন। ফাইন। তো এই যে লেখাটা আমরা লিখে ফেললাম, লেখার পর এবার আমাদের শুরু হবে কি, এটাকে সুন্দরভাবে সাজানো গোছানো, এটাকে আমি কিভাবে দেখতে চাই, সেই জিনিসগুলো আমরা এবার কাজ করা শুরু করব। তো আমরা এখন কোথায় আছি একটু খেয়াল করি, হোম মেনুতে আছি। এই হোম মেনুতে আমাদের লেখালেখির এই যে লেখাগুলো আছে সেগুলাকে সুন্দরভাবে সাজানোর বেশ কিছু টুলস আজকে আমরা শিখে ফেলবো, সংক্ষেপে খুব দ্রুত শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো ফন্ট যেই প্যানেলটা আছে, এই ফন্ট প্যানেল নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করে ফেলি। ফন্টের ভিতরে আমরা এই যে যে লেখাটা আছে, এই লেখাটা দেখেন আমাদের 2 লাইনে চলে আসছে। তো 2 লাইনে যে চলে আসলো, আমরা যদি চাই যে এটা 1 লাইনে চলে আসুক, তাহলে কি করতে হবে? হয়তোবা পৃষ্ঠাটা বড় করতে হবে, অথবা লেখাটা ছোট করতে হবে, তাই না? তো লেখাটাকে যদি আমরা ছোট করতে চাই, তাহলে যেটা করতে হবে, এই লেখাগুলোকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিভাবে? এইখান থেকে ক্লিক করে ড্রাগ করলে আমার যতটুকু সিলেক্ট করতে চান, ক্লিক করে ড্রাগ করলে আমার সিলেক্ট হচ্ছে। তো আমরা এইখান থেকে একেবারে শেষ পর্যন্ত, শুরু পর্যন্ত ড্রাগ করে দিলাম, আমাদের লেখা সিলেক্ট হয়ে গেল। এবার এই লেখাগুলোর ফন্ট সাইজ আমরা ছোট করে দিতে চাই। ফন্ট সাইজ এই যে এইখানে আমরা ফন্ট সাইজ দেখতে পাই 45, 45। ওকে, এই 45 ফন্ট সাইজ আমরা যদি এইখান থেকে কমায়া 26 করে দিই, তাহলেই দেখেন 1 লাইনে চলে আসছে, আরো জায়গা রয়ে গেছে। তাহলে এইখান থেকে আমরা চাইলে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। এই ফন্ট সাইজটা চেঞ্জ করার আরো 2-3টা ওয়ে আছে। এইখান থেকে তো আমরা চেঞ্জ করতে পারি, এখানে দেখেন 8 থেকে 72 দেওয়া আছে, যে কোনো সাইজ আমরা দিতে পারি। এর বাইরে যদি আপনার 73 প্রয়োজন হয়, তাহলে এখানে লিখে দিলেও পারেন, সমস্যা নেই। 73 আমরা লিখে দিলাম, 73 হয়ে গেল। অথবা আমরা হচ্ছে 500 দিয়ে দিই, 500 দিয়ে দিলাম। অনেক বড় এক পৃষ্ঠায় দেখেন এই যে একটা অক্ষর, এই পৃষ্ঠায় 2টা অক্ষর আসছে। ঠিক আছে, তো আমরা এত বড় চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে ধরেন 36 বা 28 দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইখান থেকে আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। পাশাপাশি এইখানে আরো 2টা টুলস আছে, ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ। ঠিক আছে, তো ইনক্রিজে চাপ দিলে এটা বড় হইতে থাকবে, ডিক্রিজে যদি চাপ দিই তাহলে এটা ছোট হইতে থাকবে। যত চাপ দিব তত ছোট হবে। এখান থেকে চাপ দিলে আরো বড় হইতে থাকলো। এর বাইরে একটা শর্টকাট আছে, কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লোজিং যেটা আছে, আপনাদের কিবোর্ডে যদি তাকান, এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজিং, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট স্টার্টিং, তাই না? তো যদি আমি কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লোজিং চাপি, অবশ্যই সিলেক্ট থাকতে হবে আমাকে, লেখাগুলো সিলেক্ট রাখতে হবে। কন্ট্রোল প্রেস করে যদি থার্ড ব্র্যাকেট, সরি, কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লোজিং চাপ দিলে বড় হচ্ছে, আবার যদি স্টার্টিং দেই তাহলে এটা লেখাগুলো ছোট হচ্ছে। তাহলে আমাদের লেখাগুলোকে ছোট বড় করার জন্য আমি 3টা জিনিস পাইলাম। এক হচ্ছে এখান থেকে আমি লিখে দিতে পারি কত সাইজের ফন্ট হবে। দ্বিতীয় হচ্ছে এখান থেকে ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজের মাধ্যমে ছোট বড় করতে পারি। অ্যান্ড ফাইনালি শর্টকাটে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইউজ করে ছোট বড় করতে পারি। 3টা সিস্টেম আমরা ছোট বড় করা শিখে গেলাম। এরপর আমরা যদি একটু নিচে আসি, লেখাগুলোকে যদি চিকন মোটা করতে চাই, তাহলে কি করতে হয়? এটাকে বোল্ড করতে হয় মোটা করতে চাইলে। এর জন্য আমরা এই যে বিতে যদি চাপ দিই, এই যে লেখাগুলো বোল্ড হয়ে গেল, মোটা হয়ে গেল। আবার যদি চাপ দিই তাহলে আবার কিন্তু নর্মাল হয়ে গেল। কন্ট্রোল বি চাপ দিলাম, বোল্ড। আবার কন্ট্রোল বি, আনবোল্ড বা নর্মাল মোডে চলে আসলাম। এরপরে আছে ইটালিক, একটু বাঁকা করতে চাই, আইতে চাপ দিলাম। আবার আইতে যদি চাপ দিই আবার নর্মালে চলে আসলো। প্রত্যেকটাতে এরকম।
ক্লিক করলে আমাদের ইফেক্টটা অ্যাপ্লাই হইলো। আবার যদি ক্লিক করি তাহলে আগের অবস্থায় নর্মাল অবস্থায় ফিরে আসলো, ওই ইফেক্টটা চলে গেল। এখানে আছে আন্ডারলাইন, নিচে দেখেন আন্ডারলাইন হয়ে গেল আমাদের। আবার যদি ক্লিক করলে আন্ডারলাইনটা চলে গেল। এরপর একটা আছে স্ট্রাইক থ্রু। ধরেন যে আমার মনে হচ্ছে যে এই ওয়ার্ল্ড এখানে ভুল আছে, এটাকে আমি স্ট্রাইক থ্রো দিয়ে দিতে পারি। দেখে মনে হচ্ছে যে এখানে একটা এই যে ক্রস, মানে এটা কেটে কেটে দিছে এই ওয়ার্ডটা, এই রকমের। তো এটা আমরা যদি একবার দেই তাহলে অ্যাপ্লাই হইলো, আবার যদি ক্লিক করি তাহলে এটা আগের অবস্থায় ফিরে আসলো। আচ্ছা, এখানে একটা ভুল দেখতে পাচ্ছি আমরা, নিচে একটা আন্ডারলাইন দিয়ে আমাদের ইন্ডিকেট করতেছে যে ওয়ার্ল্ড শব্দের ডব্লিউটা বড় হাতের হবে না, ছোট হাতের। এই যে আমরা ছোট হাতের দিয়ে দিলাম, ওকে। এবং এরপর একটা কমা দিতে বলতেছে, হ্যালো ওয়ার্ল্ড, আই এম রুহুল আমিন। ওকে। আচ্ছা, তো আমরা লেখাগুলো সিলেক্ট করলাম আবার। এইখান থেকে আরো দুইটা অপশন আছে, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। সেটা কেমন? আমাদের হচ্ছে H2O, পানির সংকেত, এই টুটা আমরা হচ্ছে সাবস্ক্রিপ্ট করে দিতে পারি। এতে কি হয়, এটা যে এইচ এর পাওয়ার বা পয়েন্ট সেটা বোঝা যাচ্ছে। এটাকে আমরা সুপারস্ক্রিপ্ট করে দিলে এটা উপরে চলে গেল, মানে সব লেখাগুলো নর্মাল, কিন্তু এই টুটা আমার ছোট হয়ে উপরে আসছে বা নিচে আসছে। সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? এই দুইটা জিনিস। এরপর আমাদের যে অপশনটা আছে এখানে, সেটা হচ্ছে লেখাগুলোকে স্টাইল করা যাবে এইখান থেকে। বিভিন্ন স্টাইলের লেখা এইখান থেকে আমরা চাইলে ইউজ করতে পারি, ওকে। এখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ব্যবহার করতে পারেন। স্টাইলিশ লেখা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এরপর আছে হাইলাইটার। আমরা যখন কোনো একটা গদ্য, গল্প বা হচ্ছে কবিতা পড়ি, বা কোনো একটা কিছু গুরুত্বপূর্ণ কোনো একটা বই পড়তেছি, সেখানের কোনো একটা পোর্শন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেটাকে আমরা হাইলাইট করে রাখি না? এইখানেও হাইলাইট করার সুযোগ আছে। কারণ যে ওয়ার্ল্ড শব্দটাকে বা আমি রুহুল আমিন শব্দটাকে হাইলাইট করতে চাই, এখান থেকে হাইলাইট করে দিলাম, ওকে। আবার চাইলে এটাকে যদি আমি এখান থেকে নো কালার দিয়ে দিই তাহলে এই হাইলাইটটা আর থাকবে না, ব্যাস। এরপর আমরা চাইলে ফন্টের কালার চেঞ্জ করতে পারি। এখন লেখাগুলো কি কালার আছে? কালো কালার। তো আমরা চাইলে এই কালো কালারটাকে চেঞ্জ করে ভিন্ন একটা কালার দিয়ে দিতে পারি এইখান থেকে। এইখান থেকে আমি লেখার কালার ধরেন যে লাল দিয়ে দিলাম, এই যে রেড কালারের লেখা চলে আসছে। তো এখান থেকে যে কোনো কালার আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি, যেমন আমি সবুজ দিলাম, এই যে সবুজ লেখা হয়ে গেল। একটু বোল্ড করলে আরো ভালো বোঝা যাবে। তো অটোমেটিক যদি দিয়ে রাখি তাহলে এটা ব্ল্যাক কালার হয়ে গেল। তো এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই জিনিসগুলা খুবই সহজ বিষয়। আপনারা একটু জাস্ট একটা ক্লিক করবেন, ইফেক্টটা অ্যাপ্লাই হবে, আবার ক্লিক করলে এই ইফেক্টটা চলে যাবে। এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ফন্ট। এখন যে স্টাইলটা আছে, এক একজনের হাতের লেখা এক এক রকম না? কম্পিউটারও এরকমের হাতের লেখা চেঞ্জ করা যায়, স্টাইল চেঞ্জ করা যায়। সেটার জন্য আমাদের কি করতে হয়, এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করতে হবে। এখন অ্যাপটোস বডি নামে একটা ফন্ট আমার এখানে অ্যাপ্লাই করা আছে। আমরা যদি এখান থেকে অন্য একটা ফন্ট দিতে চাই, যেমন আমি এই রকমের একটা ফন্ট দিয়ে দিলাম, দেখেন একটু পেশি হাতের লেখা টাইপের হয়ে গেছে কিন্তু। তো এটা ফন্টের স্টাইলটা কিন্তু ভিন্ন আগেরটার চাইতে। এইখান থেকে আমরা চাইলে বিভিন্ন ফন্ট, এখানে অনেক ফন্ট আছে, এই যে অনেক ফন্ট। তো আমরা এই যে এই ফন্ট দিয়ে দিলাম, তো এই ফন্টটা কিন্তু আগেরটার চাইতে ভিন্ন। তো আমাদের যেটা প্রয়োজন হবে এখান থেকে সেই ফন্টগুলো আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। এই যে আমাদের বইয়ের কথা যদি বলি, বইয়ে কিন্তু এই ধরনের ফন্টটা, টাইমস নিউ রোমান, এই ফন্টটা খুব বেশি ব্যবহৃত হইতো। বর্তমান সময়ে চেঞ্জ হয়ে গেছে, আগে খুব বেশি ব্যবহৃত হইতো এই ফন্টটা, ওকে। তো এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। তো এর ভিতরে এইখানে যে ফন্টগুলো আছে, যদি আপনার মনে হয় যে না, এইখানে যে ফন্ট আছে এইগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি অনলাইনে একটা ফন্ট দেখছিলাম, সুন্দর একটা ফন্ট, সেটা আমি ইউজ করতে চাই, সেটাও ইউজ করা যাবে। আমরা একটু পরে সেটা দেখতেছি যে কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করে একটা ফন্ট ব্যবহার করতে পারি। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। আমার যত স্টাইল করলাম সব স্টাইলগুলো একসাথে রিমুভ করতে চাই, ডিলিট করতে চাই, সেক্ষেত্রে ক্লিয়ার অল ফরম্যাটিংটা আমাদের কাজে লাগে। তো ধরেন যে আমি এটাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং লেখার কালার চেঞ্জ করে দিলাম, এই যে এতগুলো কাজ করলাম, এই কাজগুলো আমি সব স্টাইলগুলো ডিলিট করতে চাই, লেখা ডিলিট করতে চাই না। এটার ভিতরে যে স্টাইলগুলো করলাম সেই স্টাইল ডিলিট করতে চাই।
এর জন্য আমরা এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং এইটাতে চাপ দিব। দেখেন একেবারে প্রথম অবস্থায় যে অ্যাপ্টস বডি এবং 12 ফন্টে ছিল সেই অবস্থায় কিন্তু ফিরে আসছে। সেটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে বেসিক কিছু ফন্ট রিলেটেড আলোচনা। আমরা লেখাগুলোকে ছোট বড় করে দেখলাম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার দিয়ে দেখলাম। ও আরেকটা বিষয় এখানে আছে, সেটা একটু খেয়াল করি আমরা। এটা হচ্ছে কেস। কেস বিষয়টা কি? কেস বিষয়টা হচ্ছে আমার লেখাগুলোকে আমি আপার কেসে রাখবো না লোয়ার কেসে রাখবো, বা কিভাবে রাখতে চাই সেটা আমি কেস থেকে মেনটেন করতে পারি। ধরেন যে আপনি অনেক বড় একটা ডকুমেন্ট লিখে ফেলছেন, সেগুলো সব ছোট হাতে দিয়ে ফেলছেন। তো এখন মনে হচ্ছে যে না, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর অন্তত পক্ষে আমার বড় হাতের হওয়া দরকার ছিল। এখন প্রত্যেকটা ধরে ধরে আমরা আবার লিখবো, বা হচ্ছে আমার সবগুলা বড় হাতের চাই, সবগুলো আবার ডিলিট করে সব আবার লিখবো, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা এই কেসগুলো ইউজ করতে পারি। এখানে 5টা কেস আছে। মাঝখানে যে 3টা কেস এটা খুবই সহজে আমরা বুঝবো। আমরা যদি একটু দেখি, লোয়ার কেস যদি চাপ দিই সব ছোট হাতের হয়ে গেল। দেখেন রুহুল আমিন কিন্তু বড় হাতের ছিল, তো যখনই আমি লোয়ার কেস দিলাম সব ছোট হাতের হয়ে গেল। আর যদি আপার কেস দেই সব বড় হাতের হয়ে গেছে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, আই এম রুহুল আমিন, এই সবগুলাই কিন্তু আমার আপার কেস বড় হাতের হয়ে গেল। এর বাইরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়ে গেছে। এই যে এম এর এও বড় হাতের হয়ে গেছে দেখেন। তো আমরা যদি আবার একটু এটাকে লোয়ার কেস করে দিই, তাহলে এখানে 3টা জিনিস দেখলাম আমরা: লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ছোট হাতের, বড় হাতের, শব্দের প্রথম অক্ষরগুলো বড় হাতের। উপরে যদি তাকাই সেন্টেন্স কেসটা রয়ে গেছে। সেন্টেন্স কেসটা হচ্ছে আমাদের সেন্টেন্স। এই যে দেখেন সেন্টেন্সের এসটা আন্ডারলাইন করা, সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের করে দিবে। এটাতে চাপ দিলাম, এই যে দেখেন এইচটাকে বড় হাতের করে দিছে। ঠিক আছে। এরপর কি আছে? টোগেল কেস। টোগেল কেসটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের একটু বিপরীত। সেটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের থাকে, বাকি সব ছোট হাতের। আর টোগেল কেসটা এটার উল্টা, শব্দের প্রথম অক্ষরটা ছোট হাতের, বাকি সব বড় হাতের। যেমন আমরা যদি এটাতে দিই টোগেল কেস, আচ্ছা এটা রুহুল আমির একটা নাম এখানে সেভ করা আছে, এই কারণে জিনিসটা ওইভাবে কাজ করতেছে না। আমরা যদি হ্যালো ওয়ার্ল্ডে একটু ট্রাই করি, টোগেল কেস, এই যে দেখেন হ্যালো, এই হ্যালো শব্দের এইচটা আমাদের ছোট হাতের, কিন্তু বাকিগুলা আমাদের বড় হাতের। যদি এটা খুব বেশি কাজে লাগে না আমাদের, আমরা সবগুলাকে প্রথমে একটু লোয়ার কেস করে দিই। এরপরে এটাকে আমরা সেন্টেন্স কেস করলাম, এইচটা বড় হাতের হয়ে গেল। এইটাকে আমরা হচ্ছে আইটাকে আমরা আপার কেস করে দিই। রুহুল আমিন এইটাকে সবগুলাকে আমরা আপার কেস করে দিলাম, সব বড় হাতের হয়ে গেল আমাদের। এই যে আমাদের আগের অবস্থায় আমরা চলে আসলাম। তো ফন্ট রিলেটেড এই বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিস করে ফেলবো বাসায়। এগুলা টুকটাক সবসময়ই আপনি ওয়ার্ডে কাজ করতে আসলে এটা খুব বেশি কাজে লাগবে। এটা আমাদের নখদর্পণে থাকা দরকার। এবং আমার মনে হয় যে অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকে হয়তো বা জানতেন। আমরা জাস্ট একটু ঝালাই করে নিলাম। ওকে, এবার আসি আমাদের এইখানে ক্লিপবোর্ড রিলেটেড একটা বিষয় রয়ে গেছে। আমরা কিন্তু এই যে এইখান থেকে মাঝখান থেকে আলোচনা শুরু করছি, হোমের মাঝখান থেকে আলোচনা শুরু করলাম। এইখানে ক্লিপবোর্ডে আমাদের 4টা জিনিস আছে: কাট, কপি, পেস্ট, ফরম্যাট প্রিন্টার। এই জিনিসগুলা কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি। প্রথম কথা হচ্ছে কাট, কপি। এই শব্দগুলোর সাথে কিন্তু আমাদের পরিচয় আছে। আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আমাদের ফাইল বিভিন্ন জায়গায় মুভ করা লাগে, বা একটা ফাইল কপি করে ডুপ্লিকেট করতেছি আমরা। এই জায়গাতে কাজগুলো কিন্তু সেম। আমরা যেমন মুভ করি, একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, সেটা হচ্ছে এখানে কাট হিসেবে আছে। আর কপিটা হচ্ছে আমাদের এটা এইখানেও আছে, আরেকটা জায়গায়ও এটা আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কপি ব্যবহার করি। তো যদি আমি কাটে ক্লিক করি, দেখেন এটা এখান থেকে চলে গেল। কোথায় গেল? এই যে পেস্টে, আমার ক্লিপবোর্ডে চলে আসছে কিন্তু। এবার আমার এটাকে যদি কোনো অন্য জায়গায় এটাকে নিয়ে আসতে চাই, তাহলে সেইখানে এসে আমাকে পেস্টে চাপ দিতে হবে। তাহলে কাট, পেস্ট। কাট করার পর কিন্তু সাথে সাথে অন্য জায়গায় চলে যাবে না। কাট করার পর এখান থেকে উধাও হয়ে গেল, যেখানে আমি এটাকে নিয়ে যাইতে চাই সেইখানে এসে পেস্টে যদি চাপ দিই, তখন হচ্ছে এটা পেস্ট হবে। তাহলে কাটের সাথে পেস্ট লাগবেই কিন্তু। এরপর আমরা যদি আগের অবস্থায় ফিরে যাই, কপিতে যদি চাপ দিই, দেখেন
কপিতে ক্লিক করলাম, এটা কিন্তু আর এখান থেকে যায় নাই, এটা এইখানেই আছে। তবে আরেকটা আমি চাইলে ডুপ্লিকেট করতে পারবো। পেস্টে চাপ দিলাম, পেস্টে চাপ দিলাম, যতবার আমি পেস্টে চাপ দিব ততবার এটা কিন্তু আসতেছে। তো কাট করি বা কপি করি, দুইটার ক্ষেত্রে এটা ক্লিপবোর্ডে চলে যাচ্ছে, এবং পেস্টে চাপ দিলে ওইটা যতবার আমি পেস্ট করতেছি ততবার এটা ডুপ্লিকেট হচ্ছে। তো এইভাবে আমরা কাট, কপি, পেস্ট ব্যবহার করতে পারি। ওকে। এরপর আমরা যদি একটু দেখি ফরম্যাট প্রিন্টার একটা জিনিস, আমরা এটাকে কপি করলাম টোটাল লাইনটাকে, এবার এখানে দুইটা পেস্ট করলাম, তাহলে একই রকমের লেখা আমার তিনটা লাইন আছে। তো মাঝখানের লাইনটাকে আমরা ধরেন যে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন, এবং এটার কালার দিলাম, সবশেষে আমি একটু হাইলাইটও করে দিলাম। ওকে। তো এই যে যে স্টাইলটা আছে, এই স্টাইলটা আমি ধরেন যে এই লেখাকেও দিতে চাই, বা আমি এখানে ধরেন যে ভিন্ন একটা লেখা দিয়ে দিলাম, আই অ্যাম ফ্রম মুন্সিগঞ্জ। ওকে। তাহলে আমি লিখে দিলাম যে আমি মুন্সিগঞ্জ থেকে। এবার যদি এই লেখার যে স্টাইলটা আছে, এই স্টাইলটা আমি এই লেখাতে অ্যাপ্লাই করতে চাই, তখন আমাদের কি করতে হবে? এই লেখাটার স্টাইলটা কপি করে এটাতে দিতে হবে, তাই তো? এই স্টাইলটা কপি করা হয় এই ফরম্যাট প্রিন্টার, এইটার মাধ্যমে। দেখেন আমি এটাতে ক্লিক করলাম, তাহলে এই যে আমার একটা ব্রাশ চলে আসছে। মাউসের দিকে তাকাই আমরা, মাউসের ভিতরে কিন্তু একটা ব্রাশ দেখা যাচ্ছে। এই ব্রাশটা এখন যেই লেখার উপরে অ্যাপ্লাই করব, সিলেক্ট করে দিব, সেইগুলোই আমার ওই রকমের হয়ে গেল, এই যে এটার মতো। তার মানে এই যে যে ফরম্যাট প্রিন্টার যখন চাপ দিতেছি, এই ব্রাশটার ভিতরে ওই স্টাইলগুলো কপি করা আছে। যেমন আমি যদি এখান থেকে আমিনে যদি শুধু দিয়ে দিই, তাহলে শুধু আমিনটা কিন্তু ওই রকমের স্টাইল হয়ে গেল। ওকে। এইভাবে আমরা একটা লেখার স্টাইলকে কপি করে আরেকটা লেখার উপর অ্যাপ্লাই করতে পারি। এতে লেখাগুলা কপি হবে না, কিন্তু কপি হবে লেখার যে স্টাইলগুলো আছে, সেইগুলা কপি হবে। ওকে, ফাইন। তাহলে আমাদের কাট, কপি, পেস্ট, ফরম্যাট প্রিন্টার শিখলাম আমরা। এর বাইরে ফন্ট রিলেটেড বেশ কিছু বিষয় আমরা শিখে ফেললাম। আমরা যদি আমাদের সিলেবাসে একটু আসি, আমরা এই বিষয়গুলো শিখে ফেলছি। এবার আমাদের যে আলোচনাটা আছে সেটা হচ্ছে কাস্টম ফন্টস। আমরা একটু আগে বলছিলাম যে আমরা চাইলে কাস্টম ফন্ট ব্যবহার করতে পারি। অর্থাৎ এইখানে যে আমাদের ফন্টগুলো আছে, সেই ফন্টগুলো ধরেন যে আমাদের ভাল লাগতেছে না, আমরা এর বাইরে কোনো একটা ফন্ট ব্যবহার করতে চাই। তা আমরা যদি এখান থেকে আবার আমার নামটা একটু লিখি, ঠিক আছে? এই নামটা আমি এখন যেই ফন্টে আছে, সেই ফন্টের কোনো ফন্টই আমার পছন্দ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা চাইলে এর বাইরে অন্য একটা ফন্ট ডাউনলোড করতে পারি। তো অনলাইনে যদি ইংলিশ ফন্ট আমরা ডাউনলোড করতে চাই, এর জন্য গুগল ফন্টসে অনেক সুন্দর সুন্দর ফন্টস আছে ফ্রিতে। গুগল ফন্টস লিখে সার্চ করব। তো গুগল ফন্টস লিখে সার্চ করলাম, এই যে গুগল ফন্টসে চলে আসছি আমি। এইখানে দেখেন অনেক ফন্টস আছে। তো আপনার এখান থেকে যেই ফন্ট পছন্দ হয়, সেই ফন্টই আপনি ট্রাই করতে পারেন। এবং আপনি এখানে আগে লিখেও দেখতে পারেন যে আসলে আমার হচ্ছে লেখাটা কেমন দেখা যাবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা লিখে দিলাম রুহুল আমিন। তো যেটা ভাল লাগে আমরা সেটা নিব। হ্যাঁ। তো দেখেন কোন লেখাটা ভাল লাগতেছে। এই যে একটা ফন্ট, কাপাকানা, কি নাম এটার? অথবা এই যে দেখেন একটা ফন্ট, একটু ডিফারেন্ট টাইপের ফন্ট আছে এখানে। তো এখান থেকে যেই ফন্ট, এই যে একটা ফন্ট, ধরেন যে আমরা এটা ইউজ করতে চাই, এই ফন্টটা আমরা ইউজ করতে চাই, রুহুল আমিন, সুন্দর লাগতেছে। এর জন্য আমরা কি করব? এখান থেকে গেট ফন্টে ক্লিক করব। এইখানে দেখেন দুইটা ফন্ট সিলেক্ট করা আছে, আমরা দুইটার ভিতর থেকে একটা আগে ডিলিট করে দিয়ে আমরা শুধু একটাই ডাউনলোড করতে চাই। এই যে এখান থেকে ডাউনলোডে চাপ দিব। তো ডেস্কটপে আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করলাম, এইখান থেকে এটাকে ওপেন করি। এই যে আমাদের একটা ফন্ট দিয়ে দিছে, এক্সাইল রেগুলার। ওকে, এটাতে ডাবল ক্লিক করি, ইনস্টল এই যে বাটনটা আছে, সেটাতে চাপ দিলাম, আমাদের ফন্টটা ইনস্টল হয়ে গেল। এবার আমরা যদি এক্সাইল লিখে সার্চ করি, তাহলে আমাদের ফন্টটা পাওয়া যাওয়ার কথা। তা আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম, এখান থেকে এক্সাইল, এই যে এক্সাইল চলে আসছে। দেখেন আমরা কিন্তু এখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে বসে ওই ফন্টটা ব্যবহার করতে পারতেছি। এইভাবে আপনি অনলাইন থেকে ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। তা আমরা ইংলিশ ফন্ট দেখলাম, আপনি চাইলে আরবি ফন্ট, বাংলা ফন্ট, বাংলা ফ্রি ফন্ট আছে অনেক, লিপিঘর ইউজ করতে পারেন আপনারা। লিপিঘর, লিপিঘরে অনেক ফন্ট, ফ্রি ফন্ট আছে।
এখান থেকে যে ফন্ট থেকে ফ্রি ফন্টে আসেন। এখানে প্রিমিয়াম ফন্টও আছে, তো প্রিমিয়াম দরকার নেই, এখানে ফ্রিতেও যথেষ্ট ফন্ট আছে। তো যেই ফন্টটা ভালো লাগে এই যে ডাউনলোডে ক্লিক করলেই আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। ডাউনলোড করে আপনি ইনস্টল করে ব্যবহার করেন। ওকে। তো কাস্টম ফন্টের ক্ষেত্রে ঘটনা এটাই, আপনি হচ্ছে একটু মানে ট্রাস্টেড সাইট থেকে ডাউনলোড করেন, তা না হলে আবার সমস্যা। আমরা সাইবার সিকিউরিটি নিয়ে একটা ক্লাস আছে ইন্টারনেট রিলেটেড, সেইগুলাতে আমরা আলোচনা করব যেখান থেকে থেকে ট্রাস্টেড সাইটগুলো থেকে আমরা ডাউনলোড করব। যে কোনো সাইট যেটা আমাদের ট্রাস্টেড মনে হচ্ছে না বা অপরিচিত একটা সাইট থেকে ডাউনলোড না করাটাই ভালো। ওকে, তাহলে আমরা কাস্টম ফন্ট এইভাবে ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারি। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে টাইপিং। খুবই চমৎকার একটা বিষয়। এবং টাইপিং এর স্পিডটা যদি আপনার না থাকে, আপনি অনেক কাজ জানেন কিন্তু টাইপ স্পিড নাই, তাহলে আপনি অনেক ক্ষেত্রে হেরে যাবেন। টাইপে স্পিড লাগবে আপনাদের। আহ, ইংলিশের ক্ষেত্রে মিনিমাম আপনার হচ্ছে 30 থেকে 35, যাতে আপনি প্রতি মিনিটে শব্দ লিখতে পারেন। 30 থেকে 35টা শব্দ আপনি প্রতি মিনিটে টাইপ করতে পারেন, এই রকমের একটা ক্যাপাসিটি আপনাদের তৈরি করা দরকার। বাংলার ক্ষেত্রে 20 থেকে 25টা শব্দ মিনিমাম, 30টা হইলে ভালো। আর আরবির ক্ষেত্রেও এরকম, আপনারা 30কে একটা স্ট্যান্ডার্ড ধরতে পারেন, 30-35টা শব্দ যাতে আপনি সুন্দরভাবে লিখতে পারেন। তো টাইপিং এর ক্ষেত্রে আমার স্পেশাল পরামর্শ হচ্ছে আপনি ইংলিশের টাইপ স্পিডটা আগে বাড়াবেন, তারপরে বাংলা বা আরবি টাইপ করার চেষ্টা করবেন। তো ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে কি করতে হবে, স্পিডটা যদি বাড়াইতে চান, প্রথম কথা হচ্ছে আপনাকে টাইপিংটা আগে শিখতে হবে, এরপর প্র্যাকটিস করতে হবে। এর জন্য আপনাদেরকে একটা সাইট সাজেস্ট করব আমি, সেটা হচ্ছে টাইপিং ক্লাব। টাইপিং ক্লাব লিখে সার্চ দেন, এইখানে দেখেন typingclub.com একটা ওয়েবসাইট চলে আসছে। এইটাতে ঢুকে যান। এখান থেকে আপনি আপনার চাইলে একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারেন লগ ইনে গিয়ে। তাতে আপনার যে প্র্যাকটিসগুলো করতেছেন সেইগুলোর ট্র্যাক করার সুযোগ হবে। তো আমরা আপাতত অ্যাকাউন্ট করতেছি না, আপনি গেট স্টার্টেডে ক্লিক করি আমরা। তো গেট স্টার্টে গেলে যেটা হবে, আমাদের এইখানে অনেকগুলা লেসন আছে। এই লেসনগুলো যদি আমরা ধাপে ধাপে প্রতিদিন 10 থেকে 15টা লেসন আমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা মোটামুটি হচ্ছে এইখানে টোটালি আমরা 300-র মতো লেসন শেষ করে ফেলতে পারবো এই কোর্স শেষ হওয়ার সাথে সাথে। তো 300 লেসন যদি আপনারা শেষ করতে পারেন, মোটামুটি গ্যারান্টিড যে আপনার স্পিড 30 থেকে 35 উঠে যাবে, যদি রেগুলার একটু সাথে টাইপ করেন। আপনার এখান থেকে প্র্যাকটিসগুলোও দরকার, পাশাপাশি টাইপও কিন্তু করা লাগবে। ঠিক আছে। তো এইখানে কিভাবে কাজ করে জিনিসটা খুবই মজার জিনিস, আপনারা এখান থেকে একটা দেখাই আমরা। প্রথম যে 2 নাম্বার লেসনটা আছে, প্রথমটাতে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে যেটা করবে, ধাপে ধাপে আপনাকে শেখাবে। যারা আগে থেকে টাইপিং এর মোটামুটি অভ্যস্ততা আছে তাদের কথা তো ভিন্ন, যারা একেবারে নতুন, একেবারে 2 নাম্বার লেসন থেকে শুরু করেন, সামনে আগানোর দরকার নাই। তো এইখানে কি করতেছে, আপনার কোথায় আঙ্গুলগুলা বসাবেন সেইগুলা দেখাচ্ছে। এরপর বলতেছে টাইপ দ্য এফ কি ইউজিং ইউর লেফট ইন্ডেক্স ফিঙ্গার। বাম হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আপনাকে এফ চাপতে হবে। এফ চাপলাম। এরপর বলতেছে যে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে জে চাপতে হবে। ওকে, আমরা চেপে দিলাম। গুড জব। আমাদের এফ জে আমরা কোথায় আছে সেটা শিখে ফেললাম। এরপর নেক্সট লেসনে আমরা এফ এবং জে প্র্যাকটিস করব। যদি আমরা এন্টার প্রেস করি, এই যে এফ জে এর প্র্যাকটিসটা চলে আসছে। এফ 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 জে জে জে। ওকে, এইভাবে আপনার প্র্যাকটিসগুলো আপনি করতে থাকবেন। যখন যেটা আসবে সেটা আপনি টাইপ করে করে আগাইতে থাকবেন, দেখবেন যে আপনার প্র্যাকটিস হয়ে গেছে। ফাইন, আমাদের প্র্যাকটিস কিন্তু হয়ে গেল। এই একটা লেসন শেষ। তো একটা লেসন শেষ করতে আমাদের কতক্ষণ লাগলো, খুব বেশি সময় কিন্তু লাগলো না, তাই না? তা আমরা যদি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি, তাহলে আমাকে সে আরেকটা প্র্যাকটিসে নিয়ে আসছে। এইভাবে আমরা ধীরে ধীরে যদি আগাইতে পারি, তাহলে দেখবেন যে আপনার 300 থেকে 350 লেসন শেষ হওয়ার সাথে সাথে আপনার স্পিড একেবারে ভালো স্পিড চলে আসছে। তা আপনারা যখন মোটামুটি একটু একটা ফ্লুয়েন্সি চলে আসবে, আপনি না দেখে টাইপ করতে পারেন, তখন আপনারা প্রতিদিন যদি আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা একটু টাইপ করার চেষ্টা করেন, প্রথম দিকে কষ্ট হবে, কিন্তু একটা সময় আসবে যে আপনার টাইপ করে মজা পাচ্ছেন। প্রতি মিনিটে আপনি 30-40টা ওয়ার্ড যখন টাইপ করতে পারবেন,
আপনার ফ্রেন্ড সার্কেল আপনি একটু হিসাব করেন, আপনি দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেল এই বিষয়ে কিছুই জানে না, সেক্ষেত্রে আপনি দেখা গেছে যে 30টা ওয়ার্ড লিখতে পারতেছেন মিনিটে। ক্যাম্পাসে আমরা যেটা দেখছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, ক্যাম্পাসে আমরা যখন কোনো অ্যাসাইনমেন্ট দিত, তো ফ্রেন্ড সার্কেল হচ্ছে যারা কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা ছিল, তারা হচ্ছে আহ, যারা পারতো না তাদের কাছে এসে হেল্প নিত। তো এইটা যারা পারতো না তখন হচ্ছে টের পাইতো যে আসলে আমার এটা শেখা দরকার। তো শেখা দরকার বলেও হয়তো বা অনেকে শিখতো না। এখন থেকে যদি আপনারা শিখে ফেলতে পারেন তাহলে ক্যাম্পাসে দেখবেন যে আপনারা অনেক ক্ষেত্রে আপনার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে একটা স্কিল আগায় আছেন। তো টাইপিং এর ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো ইনশাল্লাহ। আর আরবি এবং বাংলার ক্ষেত্রে আমরা যেটা করব, আগে ইংলিশটা হয়ে গেলে তারপরে আরবি এবং বাংলা ব্যবহার করা, টাইপিং করা শুরু করবো ইনশাল্লাহ। তো ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে আমাদের তো কোনো সফটওয়্যার প্রয়োজন হয় না। বাংলা যদি আমরা টাইপ করতে চাই বা লিখতে চাই আমাদের কম্পিউটারে, তো সেক্ষেত্রে যেটা করতে হয় আমাদেরকে, হয় বিজয় অথবা অভ্র, এই দুইটা সফটওয়্যারের যে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করতে হয়। তো যাদের সুযোগ আছে বিজয় ব্যবহার করব, অভ্রতে করলেও সমস্যা নেই। অভ্র এখন গুড স্ট্যান্ডার্ড, মানে চমৎকার সফটওয়্যার। যাদের অভ্রতে অভ্যাস আছে তাদের জোর করে বিজয় শেখার দরকার নেই, তবে শিখতে পারলে ভালো। তো যে যেটা দিয়েই করি সমস্যা নেই। তো এর জন্য আমাদের কোন সফটওয়্যারটা লাগতেছে আমরা যদি একটু দেখি, এখান থেকে বিজয় যে সফটওয়্যারটা আছে এটাকে আমরা টপ বারে দেখাই দিই একটু। এই যে হচ্ছে আমাদের বিজয় সফটওয়্যারটা। তো বিজয় সফটওয়্যারটা লাগবে আমাদের বাংলা লেখার জন্য। এরপর এইখান থেকে ফন্ট কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, বাংলা ফন্ট একটা দিতে হবে। তো আমরা এখান থেকে সুতুনিয়াম যে বাংলা ফন্ট বিজয়ের জন্য আনসি ফরম্যাটের, হ্যাঁ। এবং এইখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে বিজয় ক্লাসিক। এবার আমি হচ্ছে বাংলা লিখতে পারবো। তো বাংলা লিখলাম হচ্ছে আমার নাম রুহুল আমিন। ফাইন। এই যে আমরা বাংলা লিখতে পারতেছি, এবং এটা বিজয় ইউজ করে। তো বাংলা লেখার জন্য আমার কি করা লাগলো, প্রথম কথা হচ্ছে এখানে একটা বাংলা ফন্ট দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে আমার সফটওয়্যারে বিজয় ইউজ করে বা বিজয় ক্লাসিক দিয়ে লিখতে হবে। আর যদি বিজয় ইউনিকোড লিখি আমরা, ইউনিকোডটা হচ্ছে একটা, ইটস লাইক ইউনিভার্সাল ফরম্যাট। আপনি এই লেখাটা এইখানেও ব্যবহার করতে পারেন, এবং এই লেখাটা আপনি অনলাইনেও ব্যবহার করতে পারেন। আপনি একটা ফেসবুকে পোস্ট করবেন, বিজয় ক্লাসিক দিয়ে যে আমরা লিখলাম না, এই লেখাটা কিন্তু আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন না। একটু পার্থক্য আপনাদেরকে একটু দেখাই। বিজয় ক্লাসিকে লিখলাম আমরা এতক্ষণ, এবার যদি আমরা হচ্ছে বিজয় ইউনিকোডে লিখি, ইউনিকোডে লিখলে একই লেখা কিন্তু, আমার নাম রুহুল আমিন শিকদার। ফন্টটা চেঞ্জ হয়েছে, ফন্টটা ঠিক নাই। তো ফন্টটা চাইলে আমরা হচ্ছে চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। ধরেন যে আমরা এখান থেকে হিন্দ শিলিগুড়ি এই ফন্টটা দিয়ে দিলাম, এটাও সুন্দর ফন্ট। দেখেন দুইটা লেখাই কিন্তু আমার একই লেখা। এইটাকে যদি আমি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আসা, তখন যে আমি হচ্ছে এইখানে পেস্ট করব, এই যে এইখানে পেস্ট করব, কন্ট্রোল ভি। দেখেন বাংলা লেখাটা এসব পেস্ট করলাম, আমার এখানে কি বাংলা দেখাচ্ছে? বাংলা কিন্তু দেখাচ্ছে না। তার মানে এই লেখাটা বাংলা হলেও আনসি ফরম্যাটে, এই কারণে অনলাইনে সাপোর্ট করতেছে না। ফন্ট ছাড়া এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি নিচের ইউনিকোডে যেটা লিখলাম, এই লেখাটাকে যদি কপি করে আমি এখানে পেস্ট করি, দেখেন এখন কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমার নাম রুহুল আমিন শিকদার, খুবই স্পষ্ট। তো ইউনিকোড ফরম্যাটে যদি আমরা লিখি তাহলে এই লেখাটা ইউনিভার্সাল সব জায়গায় সাপোর্ট করবে। আর যদি আমরা বিজয় লিখি ক্লাসিকে, বিজয় ক্লাসিকে যদি লিখি, তাহলে এটা যেখানে ফন্ট পাবে, ওয়ার্ড হইতে পারে বা ওয়েবসাইটেও সাপোর্ট করবে যদি ফন্টটা পায়, এই সুতোনিয়াম যে বা এই রিলেটেড আনসি ফরম্যাটের যে ফন্টগুলো আছে সেইগুলো পাইলে তখন এটা সাপোর্ট করবে, তার বাইরে কিন্তু এটা সাপোর্ট করবে না। তো সেক্ষেত্রে ইউনিকোডেও আমাদের লেখার অভ্যস্ততা জরুরি। তো এইগুলো ছিল আমাদের হচ্ছে বাংলা লেখার জন্য। বাংলা লেখার জন্য আমাদের সফটওয়্যার বললাম বিজয় থাকতে হবে। ওকে। এবার আসি আরবি লেখা। আরবি লেখার জন্য আমাদের কোনো সফটওয়্যার দরকার নাই, থার্ড পার্টি কোনো সফটওয়্যার দরকার নাই। আমরা জাস্ট সেটিংস থেকে, এইখান থেকে দেখেন, এই যে আমরা আরবিটা, আমার সেটিংস অন করা থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সে যাব আমরা। তো যাদের এখানে এই জিনিসটাই নাই ইংলিশ, তারা কি করব, তারা হচ্ছে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে আসলাম, এখান থেকে ধরেন যে আমি এত ভিতরে যাওয়ার, এখান থেকে যে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আছে এত কিছু দরকার নাই। আমি যদি এখানে ল্যাঙ্গুয়েজ লিখি, এই যে এডিট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কিবোর্ড, এটাতে যদি চাপ দিই,
তাহলে দেখেন আমার এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ ভাষা অ্যাড করা আছে, একটা হচ্ছে ইংলিশ আর একটা অ্যারাবিক। তো যাদের অ্যারাবিক অ্যাড করা নাই এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব, এখান থেকে অ্যারাবিক লিখে সার্চ করব, সৌদি আরবের আরাবিয়া যেটা আছে সেটা অ্যাড করে দিব। এই যে আমার সৌদি আরাবিয়া এটা অ্যাড করা আছে। তো এটা এইভাবে ক্লিক করব, ক্লিক করে নেক্সটে চাপ দিলে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। এরপর কি করতে হবে, আমার এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। এই যে আরবিতে এখন ইংলিশ আছে, আরবিতে ক্লিক করলাম, এবার আমরা চাইলে আরবি লিখতে পারবো। এর জন্য আমাদের কোনো সফটওয়্যার দরকার নেই। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা কিন্তু আরবিও লিখে ফেললাম। ঠিক আছে। তো আমরা যেটা বললাম, আমাদের বাংলা লেখার জন্য শুধু বিজয় সফটওয়্যার দরকার, ইংলিশ লেখার জন্য আমাদের কোনো সফটওয়্যার দরকার নেই, আরবি লেখার জন্য কোনো সফটওয়্যার প্রয়োজন নাই। তবে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে। তো আমাদের মোটামুটি আজকের ক্লাসে যে টপিকগুলো ছিল সেগুলো আমরা কভার করে ফেলছি। আমরা একটু হোমওয়ার্কটা একটু দেখার চেষ্টা করি, আপনাদের বাসার কাজ বা বাড়ির কাজ কি থাকবে। প্রথম কথা হচ্ছে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করবেন, এরপরে একটা শর্ট ছোট একটা প্যারাগ্রাফ লিখবেন মাইসেলফ, আপনার নিজের ব্যাপারে একটা প্যারাগ্রাফ লিখবেন, সেটা আপনি যা ইচ্ছা লিখতে পারেন, সমস্যা নেই। এরপর ডিফারেন্ট ফন্ট সাইজ, লেখার ফন্ট সাইজ, বিভিন্ন সাইজের ফন্ট ব্যবহার করবেন আপনি, এবং বিভিন্ন কালারের ফন্ট ব্যবহার করবেন। বোল্ড হেডিংস যেটা থাকবে, মাইসেলফ যে হেডিংটা থাকবে সেটাকে আপনারা বোল্ড করে দিবেন। অ্যান্ড ফাইনালি আপনি যেটা করবেন, মাইসেলফ নামে এই ফাইলটা সেভ করবেন। এটা আমরা একটু দেখে ফেলি যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে সেভ করতে পারি। এর জন্য আমরা এখান থেকে ফাইলে চলে যাব, ফাইল থেকে সেভ, সেভে আসলে এখান থেকে ব্রাউজে ক্লিক করব। এবার আমরা কোথায় সেভ করতে চাই সেটা দেখাই দিব, ডেস্কটপে আমরা সেভ করতে চাই এবং ফাইলের নাম দিয়ে দিব একটা। তাই ধরেন যে ওইখানে দেওয়া আছে মাইসেলফ নামে সেভ করতে হবে, তো মাইসেলফ নামে আমি সেভ দিয়ে দিলাম। ফাইন। তাহলে ডেস্কটপে আমার মাইসেলফ নামে একটা ডকুমেন্ট কিন্তু চলে আসছে। ওকে। সেই মাইসেলফ নামে এটাকে সেভ করব এবং একটা ফোল্ডারের ভিতরে সেভ করব। সেই ফোল্ডারের নাম হচ্ছে ওয়ার্ড প্র্যাকটিস। ঠিক আছে। একটা ফোল্ডারের ভিতরে আমরা এটাকে সেভ করব। ওকে। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, বাসায় বসে এই হোমওয়ার্কটা করে ফেলবেন। যাদের কম্পিউটার আছে তারা তো ভালো, যাদের কম্পিউটার নাই তারা কি করবেন, তারা হচ্ছে আপনার আত্মীয় স্বজনের কারো একটা কম্পিউটারে গিয়ে 10 মিনিট, আধা ঘন্টা বা 20 মিনিট আপনি একটু প্র্যাকটিস করে চলে আসবেন। আপনার ফ্রেন্ড সার্কেল যদি থাকে, ফ্রেন্ড সার্কেলের ল্যাপটপটা আধা ঘন্টার জন্য নেবেন, নিয়ে একটু প্র্যাকটিস করবেন। এটা কিন্তু মোবাইল দিয়ে আসলে একটু টাফ হয়ে যাবে। এটা কম্পিউটারের সফটওয়্যার যেহেতু আমরা শিখতেছি, মোবাইল থেকে ট্রাই করলে টুকটাক কিছু কাজ করা যাবে, কিন্তু আলটিমেটলি সব কাজ কিন্তু শেখা একটু মুশকিল হয়ে যাবে। তো আপাতত কারো একটা কম্পিউটার ম্যানেজ করে আপনারা একটু ট্রাই করেন, আশেপাশের কারো একটা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন, ইউজ করে এটা একটু প্র্যাকটিস করে ফেলেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা দীর্ঘ সময়ে ক্লাসে কানেক্টেড ছিলেন। আমরা একটু প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আপনাদের যাদের প্রশ্ন আছে একটু হ্যান্ড রেজ করে ফেলেন, আমরা একটু প্রশ্নোত্তরের দিকে যাচ্ছি। আচ্ছা, অনেকেরই প্রশ্ন আছে। ভাই কি কানেক্টেড আছেন? ভাই আমি আর একটা ক্লাস চালাচ্ছি, আপনি কষ্ট করে যদি একটু কি আচ্ছা করেন আচ্ছা, ঠিক একদম আছে। শুনুন। জি জি জি, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে প্রশ্ন উত্তরে একটু যাব। আমাদের একজন একজন করে আপনারা হাত তুলতে থাকেন, সমস্যা নেই, আমরা একজন একজন করে সুযোগ দিচ্ছি। জাওয়াদ আল করিম ভাই, আপনি একটু আনমিউট করে কথা বলেন। আছেন, লাইনে আছেন জাওয়াদ আল করিম ভাই? আচ্ছা, আহমদ ভাই একটু আনমিউট করে কথা বলেন, হ্যান্ড রেজ আসসালামু করবেন। আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া আমার আপনি কি একটু ফোনটা মানে গুগল ফন্টস থেকে ডাউনলোড করা বিভিন্ন ধরনের ফন্টস ডাউনলোড করা ওটা একটু আবার রিপিট করতে পারবেন? আমি আপনি একটু ফাস্ট গিয়েছিলেন, আমি একটু ক্যাচ করতে পারিনি। কোনো সমস্যা নেই, আমি আবার দেখাচ্ছি। আর ভিডিওটা থাকবে, ভিডিওটাও দেখার সুযোগ আছে।
তা আমরা হচ্ছে গুগল ফন্টসে চলে যাব। এইখান থেকে আমাদের যেই ফন্টটা পছন্দ হয়, এখানে অনেক ফন্ট আছে। আমরা যদি আবার একেবারে শুরু থেকে যাই, গুগল ফন্টস লিখে সার্চ করব গুগলে, এই যে গুগল ফন্টসে চলে আসছে আমরা, হ্যাঁ, এইখান থেকে ক্লিক করলাম, আমাদের এইখানে গুগল ফন্টস চলে আসছে। অসংখ্য ফন্টস, হাজার হাজার ফন্টস আছে। তো এইখান থেকে আমার যেটা পছন্দ হয়, ধরেন যে এই যে অ্যান্টন, এই ফন্টটা আমার পছন্দ হইলো, এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে গেট ফন্ট, এইটাতে চাপ দিব। গেট ফন্টে আসলে এই যে এখানে দেখেন আমি দুইটা ফন্ট দেখতে পাচ্ছি, আগে যেটা সিলেক্ট করে রাখছিলাম সেটা, আর এই যে নতুন করে এটা অ্যান্টন ফন্টটা আছে। তো আমি যদি সিঙ্গেল এইটাকে ডাউনলোড করতে চাই তাহলে এইখান থেকে ডাউনলোড করব, আর যদি দুইটা একসাথে ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড অলে চাপ দেব। যেহেতু আমার এটা আগে থেকে ডাউনলোড করা আছে, এটাকে আমি চাইলে এখান থেকে ডিলিটও করে রাখতে পারি। ডিলিট করে আমি এখান থেকে ডাউনলোডে চাপ দেব, তাহলে আমার এটা ডাউনলোড হয়ে গেল। আমি ডেস্কটপে ডাউনলোড করলাম, সেভ, এবং এটাকে আমরা এবার ওপেন করি। জিপ আকারে ডাউনলোড হয়। এরপর আমরা যেটা করব, এই যে টিটিএফ ফাইলটা, ডট টিটিএফ ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করলেই এখান থেকে ইনস্টল বাটন আছে, চাপ দিলাম, ইনস্টল হয়ে গেল। ব্যাস, এবার আমি চাইলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে এটা ব্যবহার করতে পারবো, অ্যান্টন। ওকে, তারপরে ভিডিও দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে আবার একটু রিপিট করতে পারবেন। ফাহিম আসরার রায়হান ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কিবোর্ডের সাহায্যে ইটালিক বা ওই যে আন্ডারলাইন লাইনগুলো করা যাবে না, মানে যে আপনি তুই যে হ্যাঁ হ্যাঁ, করা যাবে। কন্ট্রোল বি, কন্ট্রোল আই, আবার একটু লিখি আমরা, রুহুল আমিন। এটাকে সিলেক্ট করব। ইটালিক করতে চাইলে কন্ট্রোল আই, এই যে বাঁকা হয়ে গেছে কিন্তু, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন, ওইখানে কষ্ট করে যাইতে হবে না। এবং আপনি যদি শর্টকাটগুলো মনে রাখতে চান, খুব সহজ রাস্তা হচ্ছে এইখানে একবার একটু মাউসটা নেন। মাউসটা নিলে এই যে দেখেন লেখা আছে বোল্ড, কন্ট্রোল বি। এইগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, প্র্যাকটিস করতে করতে আপনাদের হয়ে যাবে। অনেকে বলে যে স্যার লিস্ট দেন, এটি কোথায় খুঁজে পাবো। লিস্ট ধরে আসলে এটা মুখস্থ করার কিছু নেই, আপনি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আর একান্তই যদি আপনার লিস্ট প্রয়োজন হয়, চ্যাট জিপিটে গিয়ে আমরা প্রশ্ন করতে পারি যে আমাকে মাইক্রোসফট ওয়ার্ডে শর্টকাট লিস্ট দাও, সুন্দরভাবে দিয়ে দিবে। ওকে, ঠিক আছে। ফাহিম মাস্টার রায়হান ভাই কি বলছেন, কথা বলছেন? জি জি বলছিলাম। আরেকটা কোশ্চেন ছিল যে ওই যে পরীক্ষার বিষয়টা একটু যদি আবার বলতেন। ওই সময় তো আমি মানে ছিলাম না, এই জন্য আবার একটু বলেন। আচ্ছা, পরীক্ষার বিষয়টা ভাই শেষে বলবেন, ক্লাস রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেইগুলা আপনারা একটু আগে বলে ফেলেন। ঠিক হুম। আছে। আচ্ছা, সাজেদুর রহমান তালহা ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আমার মানে প্রশ্ন ছিল যে যেই কাজগুলো দিতেছেন এই ফাইলটা যদি আমাদেরকে দেওয়া হতো তাহলে হয়তোবা ভালো হতো। মানে অনেক কিছু আমরা আগে থেকে পেয়ে যেতাম। আচ্ছা, এই যে ক্লাস মডিউলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, তাহলে আপনারা কোন দিন কোন ক্লাসে কোন আলোচনা হবে সেটাও দেখতে পাবেন, পাশাপাশি হোমওয়ার্কটাও সহজে করতে পারবেন, গ্রুপে জি, দেওয়া হবে। ধন্যবাদ। তারপরে ইমতিয়াজ আহমেদ ভাই, কোথায় গেলেন? আচ্ছা, শেখ মাসুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ার্ডের মধ্যে অপ্রোফাইলটা কিভাবে লিখবো? অব্র। অভ্র আপনার ইনস্টল করা থাকতে হবে। অভ্র যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি অভ্রতে লিখতে পারবেন। আমার এখানে তো অভ্র ইনস্টল করা মেবি নাই। অভ্রতে লিখতে হলে আপনার খুব বেশি কিছু না, জাস্ট ফন্টগুলো আপনার ঠিক করতে হবে। আর অভ্রতে দেখি আমার এখানে অভ্র ইনস্টল করা আছে কিনা। এই যে অভ্র সেট আপ করে নিতে হবে। আচ্ছা, আমরা সেট আপ করি আপনাদের দেখানোর স্বার্থে, ট্রাই করি। নেক্সট, সেট আপ করে ফেলি, ফিনিশ। আচ্ছা, আমাদের অভ্র সেট আপ হয়ে গেছে। এবার যদি আমরা হচ্ছে অভ্র লিখে সার্চ দিই এখানে, অভ্র, এই যে অভ্র চলে আসছে। অভ্রতে লেখা আরো সহজ। অভ্রতে হচ্ছে বাংলিশ লিখতে হয়। এই যে এখানে ইংলিশ লেখা আছে, এইটাতে চাপ দেন, তাহলে এই যে বাংলা চলে আসছে। এবার আপনি বাংলা লিখতে পারবেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এইভাবে আপনাকে লিখতে হবে। এবার ফন্টটাকে আপনি চেঞ্জ করে দেন। ফন্ট চেঞ্জ করে ধরেন যে আমরা হচ্ছে সুন্দর একটা ফন্ট দিতে চাই, সোলাইমানি লিপি। দেখেন একেবারে বিজয়ের মতোই দেখতে মনে হচ্ছে।
তো অবরোধে জাস্ট এখানে ক্লিক করবেন, ইংলিশ হয়ে গেল, আবার ক্লিক করলে বাংলা হয়ে গেল। সহজ, খুবই সহজ। জি এরপর আছেন সাকিব আল হাসান, একটু আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন ছিল হচ্ছে ক্লাসের শুরুতে যে দেখাইছিলেন কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ক্লোজ আর থার্ড ব্র্যাকেট ওপেন, এই হুম, দুটো দিয়ে কি কাজ হয় সেই জিনিসটা ভুলে গেছি। লেখা ছোট বড় হবে, আচ্ছা, থার্ড ব্র্যাকেট যদি ক্লোজ দেই তাহলে কি ছোট হবে? বড় হবে। ক্লোজ দিলে বড় হবে আর ওপেন দিলে হচ্ছে ছোট। জি, ছোট হবে। এই যে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট চাপতেছি, এই যে। জি, বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদের যে কিবোর্ড, নর্মালি কিবোর্ড গুলোতে তো আরবি লেখা থাকে না, তো আমরা আরবিটা কিভাবে লিখতে পারি? অনলাইন থেকে একটু দেখে ট্রাই করতে হবে। আপনি একটু মিউট করে ফেলেন, আমি বলতেছি এটা, আপনার কথা রিপিট হচ্ছে। আচ্ছা, অনলাইন থেকে আপনি হচ্ছে অ্যারাবিক কিবোর্ড লেআউটটা একটু দেখে নেন। কিবোর্ড লেআউট একটা ইমেজ দেখেন, ইমেজ দেখে কয়েকদিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটা আসলে কঠিন কিছু না। আর হচ্ছে একবার যদি আপনি একটু ধরে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এটা দেখতে হচ্ছে না যে কোন কিবোর্ডে কি আছে। এই যে আমরা এফ জে যে লিখতেছিলাম, এখানে জেতে আছে তা, এফ এ আছে বা, মাঝখানে আলিফ লাম। হ্যাঁ, এটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং এই অনুযায়ী একটু ট্রাই করেন। আর যদি আরবি কিবোর্ড কিনতে চান, আরবি কিবোর্ড চাইলে কিনতে পাওয়া যায়, কিন্তু এই শুধু এইটুকুর জন্য আরবি কিবোর্ড আমার মনে হয় যে কেনার দরকার নাই। আপনারা জাস্ট হচ্ছে 4-5 দিন প্র্যাকটিস করলে এটা আপনাদের হাতে চলে আসবে। আচ্ছা, আব্দুল্লাহ আল ফাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বলছিলাম যে শেষের দিকে একটি বলছিলেন যে ইউনিকোড, আরেকটি কি যেন বলছিলেন? ইউনিকোড বিজয়। জি, আর অভ্র আর বীজের মধ্যে কোনটি ইউজ করলে ভালো হয়? আচ্ছা, অভ্র আর অব্র বীজ, বুঝতে পারছি। অব্রটা ইউজ করলে বেশি ভালো হবে। অভ্র আর বিজয়ের ভিতরে আপনার যদি বিজয়ের অভ্যাস থাকে তাহলে বিজয় কন্টিনিউ করেন। মানে কোন একটার যদি অভ্যাস থাকে যে আমি অভ্রতে লিখতে পারতেছি, তাহলে কষ্ট করে বিজয় শেখার দরকার নেই। আর যদি আর নতুন শেখার চেষ্টা করেন, তাইলে আপনি বিজয় ট্রাই করতে পারেন দুইটা সেন্স থেকে। এক হচ্ছে বিজয়টা এখনো পর্যন্ত প্রফেশনালি অনেক কাজে লাগে, এবং অভ্র দিয়ে যেই কাজ হয় বিজয় দিয়ে কিন্তু সেম কাজ হয়। মানে এখন এইরকম, আগে একটা চিন্তা ভাবনা ছিল যে বিজয় দিয়ে যেই কাজ হয় অভ্র দিয়ে হয় না, বা অভ্র দিয়ে যেই কাজ হয় বিজয় দিয়ে হয় না, এরকম না। এখন অভ্রতেও ইউনিকোড ফরম্যাটে লেখা যায়, আনসি ফরম্যাটে লেখা যায়, বিজয় দিয়েও ইউনিকোড আনসি দুইটা ফরম্যাটে লেখা যায়। কাজেই নতুন যদি হন তাহলে বিজয় শিখেন, আর যদি আগে থেকে কোনো একটা শিখে থাকেন তাহলে যেটা শিখছেন সেটাই কন্টিনিউ করেন। জি ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। বলেন। একটু আগে দিন ভাইকে বলছিলেন যে অ্যারাবিক কিবোর্ড ইয়ার জন্য অনলাইনে কি যেন সার্চ করতে হবে একটু বলছিলেন। অ্যারাবিক কিবোর্ড লেআউট, এটা লিখে সার্চ দেন, অ্যারাবিক কিবোর্ড লেআউট, এটা লিখে ইমেজে এসে যদি সার্চ দেন আপনি এটা পেয়ে যাবেন। জি ভাই, শেষ আমার প্রশ্ন। জি, থ্যাংক ইউ। তারপর আছেন ইয়াসা, আমি স্পেলিংটা বলি, YEASA। আছেন কানেক্টেড? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার একটু বলেন তো, আমি উচ্চারণ ইয়াসা ইয়া ইয়াসা। আচ্ছা আচ্ছা, জি ভাই বলেন। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি ওখানে একটা ইউ এর নিচে বার দেওয়া ছিল, ওটা একটু বলতে পারবেন? আমি মিস করে গেছিলাম। আন্ডারলাইন আন্ডারলাইন। আন্ডারলাইন, এটা তো জি, বলছিলাম মনে হয়। আন্ডারলাইন, এই যে এটা চাপ দিলে আন্ডারলাইন, যেটা হচ্ছে নিচে একটা আন্ডারলাইন হয়, এই লেখার নিচে একটা আন্ডারলাইন হয়। ও এটার আচ্ছা, ঠিক নিচে আছে। আন্ডারলাইনটা আমরা চাইলে ডাবল আন্ডারলাইন দিতে পারি, এখান থেকে মোটা আন্ডারলাইন দিতে পারি, ডট ডট আন্ডারলাইন দিতে পারি। আর আর আরেকটা প্রশ্ন হচ্ছে, ফরম্যাট প্রিন্টার, এটার কাজটা একটু বলতে পারবেন? আবার একটু ফরম্যাট রিপিট করতে পারবেন? ফরম্যাট পেইন্টার ওই হচ্ছে আমাদের, কিবোর্ডের ওদিকে। হ্যাঁ বুঝতে পারছি। ফরম্যাট পেইন্টার হচ্ছে আমরা স্টাইল কপি করার জন্য ব্যবহার করি। একটা লেখার যে স্টাইলটা আছে, সেম স্টাইলটা আমি যদি আরেকটা লেখায় দিতে চাই, যেমন আমরা যদি একটু এখানে নিয়ে আসি,
যে এই লেখাটাকে আমরা একটু ছোট করে দিলাম, তারপরে হচ্ছে বোল্ড, ইটালিক বা একটা কালার দিয়ে দিলাম। তো এই যে যে স্টাইলটা আছে, দুইটা লেখার স্টাইল কিন্তু সেম না। এই স্টাইলে যদি আমি নিচের লেখাটাকে করতে চাই, তখন কি করতে হবে? এই লেখার স্টাইলটা কপি করে এটাতে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার এইখানে দিয়ে দিব। তাহলে আমার কিন্তু সেম দুইটা লেখার স্টাইল একই হয়ে গেল। এটার স্টাইলটা কপি করে আমরা এখানে দিলাম। আচ্ছা, ক্লাসে যেই বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো যদি আবার প্রশ্ন করেন, তাহলে হচ্ছে আমরা সব প্রশ্ন নিতে পারবো না। সেক্ষেত্রে যেটা হইতে পারে, ক্লাসে যেটা আলোচনা করা হয়েছে, যেহেতু ভিডিওটা দিয়ে দেওয়া হবে, আপনারা একটু, আমি বলবো যে ওইটা হচ্ছে ভিডিও দেখে আপনারা রিপিট করতে পারেন। সেটা হলে আমরা আরো বেশি প্রশ্ন নিতে পারবো। ফাহিম ইসলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমারও বোঝা ছিল যে আমি যে ফাইলটা তৈরি করব ওটা কিভাবে সেভ করবো একটু দেখাই দিলে ভালো হতো। এটা আমরা ভিডিওতে দেখে নিলে ভালো, তারপর সংক্ষেপে দেখাচ্ছি। ফাইলে যাব, ফাইল থেকে সেভ, এটাতে চাপ দেব, এরপর ব্রাউজ, কোথায় সেভ করতে চাই সেই জায়গাটা, ফোল্ডারটা দেখাই দেব। ফোল্ডার দেখাই দিয়ে এখানে নামটা লিখব, নাম লিখে সেভ চাপ দেব, তাহলেই সেভ হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপরে ভিডিওতে আবার এটা দেখে নিন যদি কোনো কনফিউশন থাকে। তারপর হচ্ছে জাহিদুল ইসলাম 24। আসসালামু আলাইকুম স্যার। আমার ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। ছিল যে আমরা যে ক্লাসে অ্যাটেন্ড করছি এই অ্যাটেন্ডেন্সটা আমরা কিভাবে দিব? এটা অ্যাটেন্ডেন্স লিংক দেওয়া হবে একটু পরে, সেই লিংকে গিয়ে অ্যাটেন্ডেন্স দিবেন ইনশাল্লাহ। স্যার ওই লিঙ্কটা কি গ্রুপে দেওয়া হবে? এখানেই এই চ্যাট বক্সে দেওয়া হবে। আসসালামু আলাইকুম স্যার। সাইমুম, আনমিউট করে কথা বলুন। সাইমুন কি লাইনে আছেন? তা না হলে তাসিন মাহমুদ তানভীর। সালাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি ভাই, আমার হলো টাইপিং স্কিল বাড়ানোর জন্য যে স্কিলটা, যে সাইটের কথা বলছেন না, সেই আবার একটু, সাইটে কি মোবাইল দিয়ে আবার একটু টাইপিং বল। টাইপিং ক্লাব। টাইপিং স্কিল বাড়ানোর জন্য যে একটা সাইটের কথা বলছেন, জি জি। সেই সাইটে কি মোবাইল দিয়ে, মানে মোবাইল দিয়ে প্র্যাকটিস করা যাবে? মোবাইল দিয়ে প্র্যাকটিস করা যাবে, কিন্তু মোবাইলের স্পিড দিয়ে তো আসলে আলটিমেটলি লাভ নাই। মোবাইলে আপনার স্পিড হিসাব করলে এখন আপনার ভালো টাইপ স্পিড আছে, বুঝতে পারছেন কিনা? আলটিমেটলি আমরা টাইপ স্পিড বাড়াইতে চাই মানে কিবোর্ডের, কম্পিউটারের। মোবাইলে তো আমরা আলহামদুলিল্লাহ ভালো টাইপ করতে পারি, সবারই স্পিড ভালো আছে। এখন স্পিড, যাদের কম্পিউটার বা ল্যাপটপ নাই তারা কি করবে? তাদের কি করণীয়? এটা একটু ট্রাই করতে হবে ম্যানেজ করতে। আর যদি শুধু টাইপ স্পিড বাড়ানোর জন্য চেষ্টা করেন, তাহলে মোবাইলের সাথে একটা কিবোর্ড কানেক্ট করতে পারেন। কিবোর্ড কানেক্ট করে টাইপ স্পিড বাড়াইতে পারেন। মোবাইলের সাথে ওটিজি কেবল দিয়ে টাইপ সি এটা করা যায়, সেটা ট্রাই করতে পারেন। তবে সেটা দিয়ে আসলে টাইপ স্পিডটা বাড়াইতে পারবেন, সেটা দিয়ে কিন্তু আলটিমেটলি আপনার টোটালি প্র্যাকটিসটা হবে না। এটার জন্য আমরা যেটা বললাম সেটা হচ্ছে আপনি আশেপাশের কারো একটু মোবাইল যদি, সরি, কম্পিউটার যদি একটু ম্যানেজ করে নিতে পারেন তাহলে ভালো। তা না হলে এটা মোবাইল দিয়ে আসলে প্র্যাকটিস করা একটু কঠিন। ঠিক আছে, এই প্রশ্ন অনেকেরই আছে, আমি একবার বলে দিলাম, সেম রিপিট কোশ্চেন আর কেউ না করি। তাসিন মাহমুদ তানভীর। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আম, স্যার আমি মাত্র চেক করলাম আমার ল্যাপটপে মাইক্রোসফট ওয়ার্ডই নাই। আমি এটা ডাউনলোড করবো কিভাবে? একটু দেখাইতে ভালো হতো। আচ্ছা, এটার জন্য আমরা বলে দিছিলাম, সেটা হচ্ছে দুইটা জিনিস। এক হচ্ছে গেট ইনটু পিসি থেকে আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি, getintoPC.com, এটা ভিডিওতে দেখানো আছে। তারপর এমএস অফিস লিখে আমরা এখানে যদি সার্চ করি, তাহলে এখানে এমএস অফিসের অনেকগুলো ভার্সন পাওয়া যাবে। যে কোনো একটা ভার্সন আমরা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবো। এই যে 2024টা ডাউনলোড করতে পারলে ভালো, আম, কাজ করবে আশা করি। তারপর সমস্যা যদি মনে হয় তাহলে অন্য একটা ভার্সন আমরা করব, ডাউনলোড করে ইনস্টল করব। এটা ফ্রি ভার্সন, ফ্রিতে পাওয়া যায়। এর বাইরে প্রিমিয়াম ভার্সনই 400-500 টাকায় পাওয়া যায়। ফেসবুকের অনেকগুলা গ্রুপ আছে, সেইগুলো থেকে আমরা ট্রাই করতে পারি।
আর যদি কারো ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে সরাসরি মাইক্রোসফট থেকে কিনে নেওয়ার সুযোগ আছে। আচ্ছা, তাশরিফ ইসলাম তামিম, আনমিউট করে কথা বলুন। এমডি আজম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যেরকম ইংরেজি টাইপিং ক্লাব থেকে আমরা টাইপিং প্র্যাকটিস করতে পারি, জি আলহামদুলিল্লাহ ইংলিশ টাইপিং করতে পারি, বাট বাংলার জন্য এরকম কোনো অ্যাপ থাকলে বা আরবির জন্য এরকম কোনো অ্যাপ থাকলে সাজেস্ট করেন স্যার। বাংলার জন্য স্পেসিফিক তেমন কিছু নাই, বেশ কিছু সাইট আছে। আপনারা চাইলে যদি বাংলা টাইপিং স্পিড টেস্ট লিখে সার্চ দেন, কিছু সাইট পাওয়া যাবে। বা এটা দিয়ে আলটিমেটলি বাংলা টাইপিং এর জন্য আমার যেটা পরামর্শ থাকবে, আপনারা বাংলা প্রতিদিন হচ্ছে 5 থেকে 10 পৃষ্ঠা, সরি, আধা পৃষ্ঠা করে টাইপ করেন, 5 থেকে 10 লাইন। তাহলে যেটা হবে আপনার আপনার স্পিড অটো বেড়ে যাবে। তো এইখান থেকে আপনারা টাইপ করতে পারেন। এটা কি আছে, 10fastfingers.com, এইখান থেকে আপনারা চাইলে বাংলা টাইপ করতে পারেন। তো এটা টাইপিং এর মতোই। আপনি হচ্ছে টাইপ যদি প্র্যাকটিস করতে চান, এখান থেকে চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন। বিভিন্ন ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিস আছে। আর টাইপিং টেস্টে যদি আসেন, টাইপিং টেস্টে এসে আপনি এখানে বাংলা টেস্ট করতে পারেন। এটা ট্রাই করলেও আপনার দেখা গেছে যে স্পিড বেড়ে যাবে ইনশাল্লাহ। স্যার থ্যাংক ইউ স্যার। সায়েম আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার আশেপাশে কারো কম্পিউটার নাই, প্রতিবেশীদের কারো নাই। তো আমি কতদিনের মধ্যে কম্পিউটার কিনলে এই মানে আজকের বা সামনের কোনো ক্লাসে যদি গ্যাপ থাকে ওই গ্যাপটা ফিল করতে পারবো, সবার সাথে ক্যাচ আপ করতে এটা পারবো? বুঝতে পারছি। এটা একটু দ্রুত কিনে ফেলেন। 1 সপ্তাহের ভিতরে কিনতে পারলে ভালো। বা যদি একটু লেটও হয়, ভিডিওগুলো যেহেতু থাকবে, তো হচ্ছে ভিডিওগুলো দেখে আপনার হচ্ছে হয়তো বা সবাই যেই গতিতে আগাইলো আপনার একটু ভিডিওগুলো, আপনি ক্লাসে প্রতিনিয়ত অ্যাটেন্ড থাকেন, অ্যাটেন্ড থেকে বিষয়গুলো আপনার হচ্ছে একটু বোঝার চেষ্টা করেন। কম্পিউটার আসলে দেখা যাচ্ছে যে 2-3 দিনেরটা একসাথে একদিনে একটু প্র্যাকটিস করে ফেললেন। তো একটু দ্রুত কিনে ফেলতে পারলে ভালো। তারপর যদি লেট হয় তাহলে হচ্ছে আপনারা ওই ভিডিওগুলো আবার একটু রিপিট দেখে নেবেন। তাহলে আশা করি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, যাদের প্রশ্নগুলো চলে আসছে অলরেডি, তারা একটু হ্যান্ডস ডাউন করে ফেলতে পারি, কারণ এখন মনে হচ্ছে যে অনেক প্রশ্ন। তো সব প্রশ্ন আসলে নিতে গেলে যেটা হবে আমাদের, আলটিমেটলি আজকে অনেক রাত হয়ে যাবে। তো আমরা হয়তো বা 4-5টা প্রশ্ন নেব, বাকি হচ্ছে নেক্সট ক্লাসে আবার কিছু নেব, কারণ একদিনে এত প্রশ্ন নেওয়া একটু মুশকিল হয়ে যাবে। আপনাদেরই কষ্ট হয়ে যাবে আর কি। আমি আছি, সমস্যা নেই, কিন্তু আপনাদের অনেকের কষ্ট হয়ে যাবে। আমরা মাসুদ রানা, আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি যে প্রশ্নটা কি করতে চাচ্ছি, তো আমার পিসিএস ইভেন্ট, আমি পিসির মধ্যেই ক্লাসটা করতেছিলাম। তো আমার হলো এমএস ওয়ার্ড, এটা হলো 10 ভার্সনের। এখন আপনি যেটা করতেছেন এটা হলো 24। তো আমারটার সাথে আপনারটা কিছুটা মিল আর কি পাচ্ছি না। তো এটা কি আমার জন্য সামনে কোনো প্রবলেম হয়ে দাঁড়াবে কিনা, এইটা আর কি জানতে। আচ্ছা, ভার্সন যদি 10 থাকে খুব বেশি প্রবলেম হবে না। আপনার যদি স্পেসিফিক মনে হয় যে দুই একটা জিনিস যে আপনার হচ্ছে একটু সমস্যা হইতে পারে, খুব বেশি আকাশ পাতাল নাই, হয়তোবা ইন্টারফেসটা একটু, চেহারাটা দেখতে ভিন্ন রকম লাগতে পারে, কিন্তু আমরা যে ফাংশনালিটিস, মূল কোর ফাংশনালিটিস দেখাবো, 95% ম্যাচ করবে, 5% হয়তো বা আপনার মিলবে না। কাজে এইটা নিয়ে টেনশন করে মাথা খারাপ করার দরকার নেই। 2010 গুড এনাফ, উইন্ডোজ 2007ও যদি 10 ভাই। থাকে জি। তাহলেও অনেক ক্ষেত্রে মিল পাবেন। 10 তো চলবে, সমস্যা নেই। আর যদি পারেন যে আপডেট করে নিতে তাহলে তো ভালো, কিন্তু 10 দিয়ে আপনি কাজ চালাইতে পারবেন। যদি স্পেসিফিক মনে হয় যে এই জিনিসটা মিলতেছে না বা বুঝতেছি না, এটা 2010-এ কিভাবে করে, তাহলে সেটা আপনি স্পেসিফিক আপনি আমাকে নক দিতে পারেন যে ভাইয়া এটা তো আপনি দেখালেন, এটা কিন্তু আমি মাইক্রোসফট ওয়ার্ড করতে পারতেছি না। তখন আমি ওইটার একটা সলিউশন আপনাকে, মাইক্রোসফট ওয়ার্ড 10-এ, 2010-এ কিভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাই দিলাম জি, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সালাম। সাইফুল ইসলাম সুমন, একটু আনমিউট করে কথা বলুন। আচ্ছা, আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স
আসসালামু আলাইকুম ভাইয়া। দেওয়া হয়েছে। আচ্ছা, একটু ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেন্ডেন্সটা আপনারা একটু দিয়ে ফেলেন, দিয়ে ফেলে হচ্ছে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে যাদের জি, প্রশ্ন আমি নাই তারা বের বলতেছিলাম হতে যে পারে। মানে আমরা কি শুধু ইংলিশ আর আরবি আর বাংলা কি করতে পারবো নাকি অন্য যে কোনো ভাষা চাইলেই করতে পারবো টাইপ? যে কোনো ভাষা টাইপিং করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে এখান থেকে সেটিংসে গিয়ে আপনার তো শুধু আরবি আর ইংলিশ না, অনেক ভাষা আছে। আপনি যদি চাইনিজ লিখতে চান বা হচ্ছে জাপানিজ লিখতে চান, আমাদের বাংলাদেশে বসে বাংলা ভাষা আমরা লিখতে পারতেছি, আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ গুলো তো কথাই নেই। আপনি ফার্সি চাইলে ফার্সি লিখতে পারবেন, যে কোনো ভাষা লিখতে পারবেন, এটা নিয়ে সমস্যা নেই। ও আচ্ছা। আচ্ছা, আব্দুল্লাহ, একটু আনমিউট করে কথা বলুন। উম, আচ্ছা ভাই, মানে কাছে নাই। আরাফাত হোসাইন। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আমার প্রশ্ন ছিল ওই প্রথম দিয়ে যে H2O, এটাকে উপরে উঠাতে সাবস্ক্রিপ্ট, এটা কি উপরে উঠানোর জন্য না নিচের জন্য করছিলেন? সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচের জন্য, সুপারস্ক্রিপ্ট হচ্ছে উপরের জন্য। এই যে জি দুইটা ভাইয়া, দেখলেই বোঝা যাবে। ধন্যবাদ ভাইয়া, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আফসার উদ্দিন, আনমিউট করে কথা বলুন। মাহারাব হোসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, এইগুলো এগুলো কি আমি মোবাইলে এগুলো প্র্যাকটিস করতে পারবো এগুলা? আচ্ছা, মোবাইলে একটু টাফ হয়ে যাবে, তারপরও টুকটাক কিছু প্র্যাকটিস করতে পারবেন। এই প্রশ্নের উত্তর আমি বেশ কয়েকবার দিলাম। মোবাইলে প্র্যাকটিস করা টাফ হয়ে যাবে, যেহেতু কম্পিউটার থেকে আমরা দেখাচ্ছি। মোবাইল থেকে কিছু কিছু অপশন পাবেন, মাইক্রোসফট ওয়ার্ড মোবাইলের জন্য আছে, কিন্তু আপনি এখানে সবকিছু মিল পাবেন না। টুকটাক প্র্যাকটিস করতে পারবেন, ল্যাপটপ বা একটা কম্পিউটার একটু ম্যানেজ করতে পারলে ভালো হয়। ঠিক আছে, আমরা আর দুইটা প্রশ্ন নিব। আমরা হচ্ছে আল মাহাতির তালুকদার, আনমিউট করে কথা বলুন। শুনতে পাচ্ছেন? আমরা কথা শুনতে পাচ্ছি না। আহ, আচ্ছা, এটিএম সাদিউজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই হচ্ছে এই মেনু রিবন, ওইখানে মানে যে অপশন গুলোর কথা বলেছিলেন উপরের থেকে নিচ পর্যন্ত, ওইগুলো যদি আরো একবার একটু রিপিট করতেন। জি, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, আপনার প্রশ্নটা কি? আবার একটু আনমিউট করে বলুন। ভাই হচ্ছে এই মানে আপনার একবারে প্রথম পেজে যে উপরে ওই যে ফাইল, হোম, ইনসার্ট, মানে যেগুলো দেওয়া আছে এগুলো আপনি মানে কিছু পরিভাষা বলেছিলেন আর কি, মেনু রিবন সহ আরো জি, কয়েকটা নাম বলেছিলেন আর কি, ওইগুলোর ওইগুলো যদি আরেকবার একটু রিপিট করতেন। আচ্ছা, এই দুইটাই বলছিলাম। এইগুলো হচ্ছে মেনু, আর এই জি টোটাল এরিয়াটাকে বলা হয় রিবন। এটাই, রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন কোল্যাপস দ্য রিবন, এই যে রিবন শব্দটা আছে এখানে, তার মানে এই যে রিবনটা আমার কোল্যাপস হয়ে গেল। যদি অন করে দিই, তার মানে এই যে মেনুর নিচের যে পোর্শনটা সাদা অংশ, এখানে যত টুলস আছে এই টুলস মিলে হচ্ছে আমার রিবন। হ্যাঁ, আর ও, উপরে এটা তো মেনু আছে। জি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন, মিঠুন আহমেদ, আনমিউট করে কথা বলুন। মিঠুন আহমেদ। আচ্ছা, এসকে সাব্বির।
বলুন। আচ্ছা, ইমতিয়াজ আহমেদ, আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের এই যে ক্লাসের কি কোনো সময়সীমা আছে? ক্লাসের সময় 1 ঘন্টা, কিন্তু ও, আজকে যেটা হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ প্রশ্নোত্তর পর্বটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ। আমরা এতগুলা আর প্রশ্ন সাধারণত নেই না প্রথম ক্লাস, আর তাই একটু বেশি নেওয়া হয়ে গেছে। আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের এই ক্লাসগুলা হচ্ছে যে রাত্রে 9:15-20-এর দিকে দিলে ভালো হয়, কারণ আমার প্রায় জায়গায় 8:30টায় অথবা 8:45 এশার জামাত, তো এই জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, এটার ব্যাপারে গ্রুপে আপনাদের যদি কোনো বিষয়ে পরামর্শ থাকে, গ্রুপে হুম। একটু পরামর্শ দিবেন, আশা করি 9:15 ভাইয়ারা। থেকে দেওয়া হয়েছিল আজকে। ও, আজকে আচ্ছা 9:15 থেকে ছিল, ভাইয়া তো যুক্ত হয়েছে প্রায় 9:30টার দিকে। ও, হ্যাঁ, আচ্ছা ঠিক 9:15 আছে। ছিল। যে আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা আসসালামু আজকে আর প্রশ্ন নেওয়ার সুযোগ হচ্ছে না। আমরা প্রতিদিনই প্রশ্ন নিব, প্রতিদিন প্রশ্ন করবেন আপনারা, আপনাদের যে প্রশ্নগুলো থাকবে। বিশেষ করে হচ্ছে যে কি আমি এখানে আপনাদেরকে নির্দেশনার মধ্যে বলে রেখেছি যে আমাদের কোর্স ইনস্ট্রাক্টরকে শুধুমাত্র ক্লাস রিলেটেড প্রশ্ন করার জন্য। আপনারা অন্যান্য প্রশ্নগুলো করেন। হ্যাঁ, দয়া করে সামনে থেকে এই প্রশ্নগুলো না করলে খুব বেশি ভালো হবে। হ্যাঁ, ক্লাস রিলেটেড কোনো বিষয় জানার জন্য ভাইয়া হচ্ছে যে আপনাকে মনের মাধুরী মিশিয়ে আপনাদেরকে শিখাবেন। অন্যান্য প্রশ্নগুলো করা যাবে না প্লিজ। ইনস্ট্রাক্টর ভাইকে বাইরের কোনো প্রশ্ন করা যাবে না। ভিডিও কখন দিবে, ক্লাস কি হবে, কখন ক্লাসের ডিউরেশন কতক্ষণ, হ্যাঁ, এই বিষয়ে প্রশ্নগুলো আমাকে কেন্দ্রিক করলে খুব বেশি ভালো হবে। জানার জন্য যে বিষয়গুলো থাকবে, এখানে যে জিনিসটা বুঝতেছেন না সেই বিষয়গুলা ভাই আপনাদেরকে বুঝাই দিবেন ইনশাআল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চমৎকার ক্লাস উপহার দেওয়ার জন্য বেসিক আইটি কোর্সের সম্মানীয় ইনস্ট্রাক্টর রুহুল আমিন ভাইকে অসংখ্য মোবারকবাদ। ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, মহান আল্লাহ তাআলা যেন ভাইকে উত্তম জেজা দেন। ভাইকে আমরা সালামের মাধ্যমে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের প্রশ্ন শুনবো। হ্যাঁ, এখানে অ্যাটেন্ডেন্স যারা দিচ্ছেন কোনো কি নাই, প্রশ্ন নাই, আপনারা লিভ নিতে পারেন। অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, প্রশ্ন নাই, লিভ নিতে পারেন। তো আপনাদেরকে বলে রাখি, হোয়াটসঅ্যাপে ইনবক্সে মেসেজ দেওয়া থেকে বিরত থাকতে হবে। যত প্রশ্ন আছে আমরা এখানে করব, যত কিছু জানার আমরা হচ্ছে যে গ্রুপের মেসেজ চেক করবো, কিন্তু গ্রুপের মেসেজ চেক না করে কি করা হয়, ইনবক্সে মেসেজ দেওয়া হয়। ইনবক্সে মেসেজ দেওয়া থেকে হোয়াটসঅ্যাপে বিরত থাকতে হবে। এখানে ইমতিয়াজ আহমেদ বলেন। ভাই আমার ওই যে প্রশ্ন করলাম তো ওইটাই প্রশ্ন ছিল, আর কিছু ছিল না। আমি একটু আনমিউট করে দিই, ট্রাই হ্যাঁ করলাম। ঠিক আছে, হ্যাঁ আপনি লিভ নিতে পারেন, অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিতে পারেন। অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিতে পারেন, যাদের প্রশ্ন পরামর্শ নাই লিভ নিতে পারেন। তানজিমুল আরেফিন তানিম বলেন ভাই, কি জানতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার এই ক্লাসগুলো কি ভিডিও রেকর্ডেড থাকবে? সেটা তো আপনাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে। আমরা যখন সার্কুলার করছি তখনই বলে দেওয়া হয়েছে, তাহলে আবার কেন প্রশ্ন ভাই এটা? ভাই এই এই যে ক্লাসের গ্রুপের মেসেজ গুলো কেন পড়েন না? গ্রুপে যে আমরা নির্দেশনা দিছি এই নির্দেশনাগুলো একটু পড়েন। একজন আচ্ছা ভাইও পড়ে নাই, নির্দেশনাটা একজন ভাইও পড়ে নাই। স্যার এই ক্লাসের মানে লেকচার শিট গুলো কি কোথাও দেওয়া থাকবে? হ্যাঁ, গ্রুপে দেওয়া হবে। এখানে লেকচার শিট বলতে ক্লাসই লেকচার শিট, এখানে ক্লাসটা বারবার দেখতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাসান আকন বলেন। বলেন, বলতেছেন না কেন? যাদের ভিডিও চালু নাই তাদেরকে প্রশ্ন করতে দেওয়া হবে না, যারা ভিডিও চালু করেন শুধু তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। মাহাদি হাসান ওসামা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
বলেন। হ্যাঁ, আমরা যে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই আমাদের যে এমসিকিউ যেগুলো দিবেন সকালে, ওইটা কি টিচারই সিলেক্ট করবেন? হ্যাঁ হ্যাঁ, ও এটা টিচারই সিলেক্ট আর করবে। ভাই একটা জিনিস, আমি সকালে ক্লাসে ছিলাম, এখন আমি ওইটার অ্যাটেন্ডেড আসিনি, আমি দেখলাম। তার মানে যেটার গ্রুপে দিছেন ওইটা আসি নাই। আপনি এখন অ্যাটেন্ডেন্স না দিলে এইটা কিভাবে আসবে? এটাতে দিলে তো কোনো কাজ হবে না। এটাতে আমি দিলে তো ওইটা আমি কমপ্লিট করছিলাম, কমপ্লিট করে কমপ্লিট সাবমিট করলেও কাজ হবে না। করছিলাম। কমপ্লিট হলেও কাজ হবে না। এখানে হচ্ছে যে সকালের যারা ক্লাসে যুক্ত হইতে পারেন নাই, রাতের আজকে সুযোগ দেওয়া হয়েছে, আগামী ক্লাস থেকে সেটা সুযোগ দেওয়া হবে না। যে কোর্সে যে বেচে যুক্ত আছেন শুধুমাত্র তারাই যুক্ত হতে পারবে, অন্য কোনো বেচে ভাই যুক্ত হলে কোনো ভাই, আজকেরটা কি আমি পাবো? তার মানে যেহেতু সকালের জন্য আজকে সুযোগ দিছেন। এখানে আপনি যদি 10-এ 10 পান, তারপরে স্টুডেন্ট না, আহ, সেটা মাথা রাখতে হবে। যে ভাই, আমি সকালে একটা সাবমিট করছিলাম কিন্তু ওই ইসে আসি নাই আপনি যে। সাবমিট করলে নাম আসবে, প্রয়োজন স্ক্রিনশট রাখবেন। কেন সাবমিট করলে নাম আসবে, স্ক্রিনশট রাখবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। সকালের কারো আচ্ছা, প্রশ্ন শুনবো না, শুধুমাত্র সকালে ক্লাস করার কি করা দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। এখানে হচ্ছে যে যারা রাতের ব্যাচের শুধু তারাই প্রশ্ন করবেন। সকালের ব্যাচের প্রশ্ন যারা আছে সবাই আগামীকাল সকালে কি করবে ইনশাআল্লাহ। আগামী ক্লাস থেকে রাতের ক্লাসে সকালে করা যাবে না, সকালের গুলো রাতে করা যাবে না। যে বেচে আছেন সেই বেচে কি করতে হবে, ক্লাস করতে হবে। এবং পুরস্কার পাওয়ার ক্ষেত্রেও সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের যে অ্যাটেন্ডেন্সের মধ্যে 10 নাম্বার থাকবে, সেজন্য অবশ্যই অ্যাটেন্ডেন্স দিতে হবে। অ্যাটেন্ডেন্সে 10, 15টা আমাদের 16টা যদি ক্লাস হয়, 16টা বা 30টা সেশন হয়, তাহলে 10-এ যত হয়। এখানে হচ্ছে যে শুধুমাত্র বেসিক আইটির উপরে কি হবে, আপনার কুইজ হবে। শুধুমাত্র বেসিক আইটির উপরেই কুইজ হবে, অন্য কোনো সেশনে কুইজ হবে না। সেজন্য হইতে পারে 16টা সেশনে 16টা কুইজ। তো 16টা কুইজ হলে তাহলে 10 করে 160। যদি আপনি 16 দিন যদি 16টা ক্লাসে শেষে উপস্থিত থাকেন বেসিক আইটির, তাহলে হচ্ছে যে কি তাও 160। তাহলে এইভাবে করে এগিয়ে যাবেন। শেষের দিকে 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষা হলে এই তিনটা মিলে হচ্ছে যে কি যারা এগিয়ে থাকবে, অ্যাটেন্ডেন্স, কুইজ, শেষের পরীক্ষার মধ্যে যারা এগিয়ে থাকবে, তাদের থেকে 50 জনকে, প্রথম 50 জনকে হচ্ছে যে কি ঢাকায় নিয়ে আসা হবে। তাদেরকে দাওয়াত দেওয়া হবে যে আপনাদের পুরস্কারের জন্য তাদেরকে ঢাকায় নিয়ে আসা হবে। এটা জমকালো একটা আয়োজন হবে। ওইখানে এখানে প্র্যাকটিক্যালি পরীক্ষা দিতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা কি হইতে পারে, এখানে বলা হইতে পারে যে আপনি টাইপিং কি পারেন, টাইপিং করেন, কার স্পিড কতটুকু, যার স্পিড যত বেশি সে ওই করে যাবে, এরকম একটা প্রশ্ন হইতে পারে। সবার জন্য হয়তো প্রশ্ন একটাই থাকবে, যে কোনো একটা প্রশ্ন সবার জন্য, 50 জনের জন্য একই প্রশ্ন, যে কার টাইপিং স্পিড কত বেশি, এরকম হইতে পারে। দ্বিতীয়ত হইতে পারে যে আরেকটা প্রশ্ন, হয়তো এটা না করলে হয়তো দ্বিতীয় প্রশ্ন করতে পারে যে আপনি এমএস ওয়ার্ডের কি শিখছেন, করে দেখান। এটা একটা প্রশ্ন হইতে পারে। এটা প্রশ্ন আউট করে দিচ্ছি আপনাদের পূর্ব প্রস্তুতির জন্য, প্র্যাকটিস করার জন্য। তারপর হইতে পারে যে কি আপনি এমএস এক্সেল এর মধ্যে কি শিখছেন, এই ডাটাগুলো দিয়ে কাজটা করে দেখান, এরকম একটা প্রশ্ন হইতে পারে। হইতে পারে যে এই কোনো কিছু তথ্য দিয়ে বলা হইতে পারে যে আপনি পাওয়ার প্রেজেন্টেশন কি শিখছেন, পাওয়ার পয়েন্ট কি শিখছেন, এটা করে দেখান। হ্যাঁ, যে কোনো একটা প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, প্রশ্ন কি করে দেওয়া হয়েছে, ফাঁস করে দেওয়া হয়েছে। এখন আপনারা কি করেন, ভালো করে প্রস্তুতি নেন। হ্যাঁ, ভালো করে প্রস্তুতি নিয়ে হচ্ছে যে কি যারা এগিয়ে থাকবে, হ্যাঁ, তাদেরকে হচ্ছে যে কি প্রথম 3 জনকে ল্যাপটপ, বাকি ভাইদেরকে বিশেষ পুরস্কার এবং হচ্ছে প্রিন্টেড সার্টিফিকেট থাকবে। আর যারা হচ্ছে 50 জনের মধ্যে থাকবে না, তারা প্রিন্টেড সার্টিফিকেট পাবে না, তারা শুধুমাত্র পিডিএফ সার্টিফিকেট পাবে। এখানে যারা ঢাকায় আসবে তারা প্রিন্টেড সার্টিফিকেট পাবে। এ হচ্ছে যে কি কুইজের বিষয়ে আপনাদের বলার বিষয়। তারপরে হচ্ছে যে কি আপনাদের ভিডিও লিংক, আজকের ক্লাসের ভিডিও লিংক হচ্ছে যে কি গ্রুপে দেওয়া হবে।